দ্য ডেইলি স্টার হচ্ছে একটা রিপোর্ট প্রকাশ করছিল কিছুদিন আগে 8,85,000 জনের মানুষ হচ্ছে গ্র্যাজুয়েট কমপ্লিট করছে কিন্তু এখনো বেকার। তার মধ্যে হচ্ছে 20% মেয়ে বেকার। Why did you choose to work from home? Like কেন ফ্রিল্যান্সিং? বর্তমান সময়ে আমরা যদি দেখি ডিজিটাল স্কিলগুলোর কিন্তু অনেক ডিমান্ড। বর্তমানে হচ্ছে অনলাইন বিজনেসটা কিন্তু অনেক বেশি বাড়তেছে এবং যাদের হচ্ছে অফলাইনে বিজনেস আছে তারাও কিন্তু হচ্ছে তাদের বিজনেসটাকে অনলাইনে নিয়ে আসতেছে। হাজারো মা কিন্তু আছে যাদের স্বপ্ন আমি বলবো যে মাটি চাপা পড়ে আছে। কোনো মেয়ে যখন আর্ন করতে থাকে তখন কিন্তু তার আশেপাশে যারা থাকে সবাই কিন্তু তাকে অনেক দাম দেয়। আপনার শুধুমাত্র ফ্রিল্যান্সিং জার্নি থেকে এই পর্যন্ত টোটাল আর্নিং কত হয়েছে? অলমোস্ট আমার প্রায় 20 লাখ হয়ে গেছে। অ্যাসাড্রিম আইটির মাধ্যমে হচ্ছে আমার হাত ধরেই প্রায় 10,000 প্লাস স্টুডেন্ট যারা হচ্ছে যে এখন সাকসেস হয়েছে। অ্যাসাড্রিম আইটি হচ্ছে মেয়েদের জন্য একটা ফিমেল ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন নিয়ে আসতেছে এবং তাদেরকে এমন একটা সাপোর্টিভ প্ল্যাটফর্ম দিয়ে দেওয়ার যেখানে মেয়েরাই মেয়েদেরকে হেল্প করবে নিজেদেরকে গ্রো করার জন্য। যদি কোনো একটা স্কিল থেকে থাকে এটা আমার জন্য প্লাস পয়েন্ট। আমাদের ফ্রিল্যান্সিংয়ের ডিজিটাল মার্কেটিংয়ের 80% হচ্ছে ফোন থেকে করা পসিবল। ওয়াসিকা রহমানের হাত ধরে আরও হাজারো ওয়াসিকা রহমান হচ্ছে এই দেশে আসবে, তাই তো? জি, ইনশাল্লাহ। ওয়াসিকা রহমান এই নামটি কিন্তু সবার কাছে এখন সুপরিচিত একটা নাম। সিলেটের ফেঞ্চুগঞ্জের সেই ছোট্ট মেয়েটি আজকে একজন সফল উদ্যোক্তা, একজন ট্রেনার, একজন সফল ফ্রিল্যান্সার এবং সবশেষে আমরা বলতে পারি একজন সফল নারী বা সাকসেসফুল ওম্যান। সো আমাদের আজকের পডকাস্টের অতিথি হচ্ছেন ওয়াসিকা রহমান। তো উনার কাছ থেকে উনার পরিচয়টা আমরা জানবো এবং উনি এত অল্প বয়সে কিভাবে এই পর্যন্ত আসলেন, একজন সফল নারী হিসেবে নিজের পরিচয়টা গড়ে তুলেছেন, সেটাই ওনার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আপনার অনেকগুলো পরিচয় কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, বলেছি উদ্যোক্তা, ট্রেনার, ফ্রিল্যান্সার। আপনার পরিচয়টা আপনি কিভাবে দিতে চান? বর্তমানে এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বা সবচেয়ে বড় পরিচয় যদি বলি সেটা হচ্ছে একজন ট্রেনার। কারণ হচ্ছে যে আমার হাত ধরেই অ্যাসাড্রিম আইটিতে এখন প্রায় 10,000-এরও বেশি স্টুডেন্ট যারা হচ্ছে সাকসেসফুল হয়েছে। তো তাদের সেই সাকসেসফুল যে তারা হচ্ছে তাদের সেই বিষয়গুলো আমাকে অনেক বেশি প্রেরণা দেয় নিজের কাজকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য। তো সেই হিসেবে আমি যদি বলি এখন আমার মেইন যেই পরিচয় আমি একজন ট্রেনার এবং পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার আর হচ্ছে একজন উদ্যোক্তা। আচ্ছা, উদ্যোক্তা বলতে আপনার কি নিজস্ব কোনো বিজনেস আছেন কিনা? বর্তমানে আমি এখনও সেভাবে কোনো বিজনেস স্টার্ট করিনি, যদিও আগে ছিল, ওইটা অফ করে দিছি, আবার হয়তো স্টার্ট করব খুব জলদি। আর এমনিতে হচ্ছে আমার একটা নিজের মার্কেটিং এজেন্সি আছে, সেটাতেই হচ্ছে আমি কাজ করতেছি। এত অল্প বয়সে ফ্রিল্যান্সার, তার পাশাপাশি আপনি একটা নিজস্ব মার্কেটিং এজেন্সিও হচ্ছে তৈরি করে ফেলেছেন। মানে এই পর্যন্ত আসতে আপনার আসলে মানে জার্নিটা কতটুকু স্মুথ ছিল আপনার? প্রথম থেকেই যদি বলি একজন স্টুডেন্ট হিসেবে কখনোই মানে টাইম ম্যানেজমেন্ট এই সব কিছু করে হচ্ছে যে এক্সট্রা প্রফেশনাল দিকে সময় দেওয়ার জন্য সেভাবে আসলে এতটা স্মুথ হয় না সব কিছু। কারণ আমি হচ্ছে যখন স্টার্ট করি তখন আমি 2021 সালে মাত্র এইচএসসিটা দেওয়ার পরে হচ্ছে আমি শুরু করি। ওই সময় হচ্ছে মোটামুটি ফ্রিল্যান্সিং বিষয়টা একটু ফেমাস হইতেছিল, যেহেতু তখন করোনার সময় ছিল। তখনই হচ্ছে আমি ফেসবুকে বিভিন্ন হচ্ছে ভিডিও দেখি যে অনেকেই হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছে বা অনেক কিছু করতেছে। তো ওইভাবে হচ্ছে আমি নিজে একটু ইউটিউব দেখতাম কিভাবে কি করা যেতে পারে, বা হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল থাকতো, ওগুলো দেখে হচ্ছে নিজে চেষ্টা করতাম। এমন হয়েছে যে ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং এইসব, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং, এই জিনিসগুলো হচ্ছে দেখতাম, দেখে শিখে হচ্ছে নিজে চেষ্টা করতাম যে কিছু একটা করার জন্য। তো ওইভাবে দেখলাম যে না হচ্ছে যে আমার মেইন ফোকাস বা মেইন যেটা ভালো লাগতেছে ওটা ডিজিটাল মার্কেটিংটাই। তো ওইভাবে আমি ডিজিটাল মার্কেটিংয়ে মেইন ফোকাসটা দিই এবং হচ্ছে একটা কোর্স করি যেটা হচ্ছে ফিমেল ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন ছিল অ্যাসাড্রিম আইটি, ওইবারই প্রথমবার স্টার্ট করছিল। তো ওইখানে আমি অ্যাডমিশন নিই এবং ওইখান থেকেই হচ্ছে আমার মেইন জার্নিটা শুরু হয় এবং এখন পর্যন্ত চলতেছে। আচ্ছা, সো ওখান থেকেই হচ্ছে আপনার এজেন্সি খোলার যে চিন্তা ভাবনাটা সেখান থেকেই আসে, রাইট? এখন তো হচ্ছে আপনি অনার্সের স্টুডেন্ট, প্লাস হচ্ছে আপনি সিলেটেই থাকেন। তো আপনার আশেপাশে যদি একটু চিন্তা করেন, একটু দেখেন, তাহলে হচ্ছে এই যে পড়াশোনার ব্যাপারে মেয়েরা এখন কতটুকু এগিয়ে আছে এটা একটু বলেন তো। আচ্ছা, আমি যদি হচ্ছে আমার আশেপাশের বিষয়টা দেখি, এখানে বেশিরভাগ স্টুডেন্টের মাথায় হচ্ছে যে বেশি পড়ে আর কি করবে, ফাইনালি তো তাদের হচ্ছে বিয়ে হয়ে যাবে, বা হচ্ছে বিদেশি কোনো একটা ছেলে সাথে বিয়ে হবে, তারা আইএলটিএস করতেছে, মানে তাদের পড়াশোনার থেকেও
অন্য অন্য জিনিসগুলোতে ফোকাসটা বেশি, যেমন তারা আইএলটিএসের দিকে বেশি মনোযোগ, তাদের বাইরে যাবে এই জিনিসটা তাদের মধ্যে অনেক বেশি, কিন্তু পড়াশোনার প্রতি তাদের তেমন কোনো কিছু নাই। তারা দেখা যায় এই জিনিসটা নিয়ে অনেক বেশি উদাসীন, কারণ ফ্যামিলি থেকে তাদের মেইন যেটা থাকে সেটা হচ্ছে যে বিয়ে দিয়ে দিবে পড়াশোনা চলাকালীন, বা এখন যতটুকু করতেছে যেভাবে করতে থাকুক, পরে হচ্ছে তাদের বিয়ে দিয়ে দিবে, এরকম চিন্তাধারা তাদের সবার মধ্যেই। কিন্তু যখন তারা দেখে যে আমি নিজে একটা কিছু করতেছি, তখন তারা হচ্ছে এই জিনিসটা নিয়ে অনেক ইন্টারেস্ট প্রকাশ করে যে তুমি কিভাবে করো, আমিও তাহলে একটু করব, বা আমাকে একটু ওয়েটা বলে দাও। তারা তখন দেখা যায় এই জিনিসটা নিয়ে অনেক ইন্টারেস্টেড থাকে, কিন্তু ইন্টারেস্টেড থাকলেও তারা ওই সুযোগ বা সুবিধাটা পায় না যে তারা হচ্ছে কিছু করবে। আচ্ছা, আমরা বলতে পারি যে আপনি হচ্ছে তাদেরকে ইন্সপায়ার করেন, রাইট? হ্যাঁ, অনেকটা এরকম বলা যায়। আচ্ছা, একটা বিষয় সেটা বললেন যে এই যে আইএলস এর বিষয়টা, হ্যাঁ, যে অনেকে হচ্ছে আইএলস করে বাইরে চলে যেতে চায়, কিন্তু দেখা যায় যে আমাদের দেশে আসলে সবার তো আসলে ওইরকম এবিলিটি নাই যে ছেলে বা মেয়েকে আইএলস করে বাইরে পাঠিয়ে দিবে, তাই না? যদি না সে ফুল স্কলারশিপ পায় সেক্ষেত্রে, তাও হচ্ছে সেই সুযোগ পেলে তো খুবই ভালো, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় না যে তারা আসলে ওই পড়াশোনার সুযোগটাই পায় না। মানে এসএসসি বা এইচএসসির পর কতজন স্টুডেন্ট আছে যারা আসলে কন্টিনিউ করতে পারে তাদের পড়াশোনাটা? আমি যদি হচ্ছে আমার নিজের স্কুল লাইফ বা কলেজ লাইফটাই দেখি, আমরা যেখানে হচ্ছে 100 জন স্টুডেন্ট হচ্ছে এইচএসসি পাস করছি, সেখান থেকে হয়তো এখন ম্যাক্সিমাম 60 থেকে 70 জন বা 80 জন হবে খুব বড় জোর, যারা হচ্ছে অনার্সে পড়তেছে, এবং এইখান থেকেই হচ্ছে এই 80 জনের মধ্যেই দেখা যাচ্ছে যে কেউ হচ্ছে বিদেশে পড়তে যাচ্ছে, আর বাকিরা হচ্ছে ঘরে বসে আছে, আর না হলে বিয়ে করে ফেলছে। এরকম মনে করেন প্রত্যেকটা ব্যাচ থেকে এরকম কিন্তু অসংখ্য শিক্ষার্থী ঝরে পড়ে, তারা আর হচ্ছে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারে না, তাই না? আবার আরেকটা বিষয়, এই যে বাইরে সবার কিন্তু মনোভাবটা এরকমও থাকে না, স্পেশালি মেয়েদের, যে আমরা শুধুমাত্র আইএলস করে বাইরে যাব। এখন কিন্তু একটা নতুন চিন্তা মাথায় আসছে অনেকের, স্পাউস ভিসায় হচ্ছে আমরা বাইরে যাব। সো এই চিন্তা থেকে কিভাবে তারা বেরিয়ে আসতে পারে? স্পাউস ভিসাতেই সে বিদেশ যাক বা হচ্ছে আইএলটিএস করেই যাক না কেন, সে যেভাবেই যাক, ওখানে গেলেও তাকে কাজ করতেই হবে, ওখানেও তাকে বসে বসে কেউ খাবার দিবে না। তো ওখানে কিন্তু এই যে ডিজিটাল স্কিল, এগুলো কিন্তু ওইখানে আরও বেশি জনপ্রিয়, বা ওইখানে কাজ বা ডিমান্ড অনেক বেশি। তো সেক্ষেত্রে তারা যদি দেশ থেকে হচ্ছে এই জিনিসগুলো শিখে যায়, বা এগুলোর উপর যদি তাদের প্রপার নলেজ থাকে, সেক্ষেত্রে তারা ওখানে গিয়েও হচ্ছে এগুলো নিয়ে কাজ করতে পারবে, এবং ওইখানে বাংলাদেশের থেকে আরও ভালো করতে পারবে তারা। তো ওই জিনিসটা যদি তারা বোঝে, তাহলে তাদের জন্য অনেক ভালো হয়। আচ্ছা, মানে সব থেকে বড় কথা, যেখানেই যাও, যাই করো না করো, কাজ করতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন কথা। আচ্ছা, সো আপনি তো খুব অল্প বয়স থেকে শুরু করেছেন, সো এই পর্যন্ত আসতে আপনাকে সব থেকে বেশি সাপোর্ট কে করেছে? সব থেকে বেশি সাপোর্ট হচ্ছে আমার ফ্যামিলি, আমার বাবা মা ভাই বোন সবাই হচ্ছে অনেক বেশি সাপোর্ট করে। আমি যদি আমার নর্মাল প্রফেশনাল লাইফে আসার আগে ডেইলি লাইফের কথাগুলো যদি বলি, আমি হচ্ছে সারাদিন দেখা যেত হচ্ছে স্কুল কলেজ শেষে কিন্তু শুয়ে বসেই থাকতাম, বা হচ্ছে টিভি দেখতাম, ফোন দেখতাম, এভাবে কিন্তু সময়টা নষ্ট হইতো। তো ওইভাবে দেখা যেত যে তারা ওইগুলো নিয়েও যে আমাকে খুব বেশি করতো, যে এটা কেন করতেছো, ওইটা করো, কাজ করো, বা এই করো সেই করো, এইসব নিয়ে কখনোই কোনো প্রেশার দেয় নাই। যখন দেখছে তারা যে আমি নিজে কিছু করতেছি, তখন তারা এটা নিয়ে হচ্ছে আমাকে আরও বেশি উৎসাহিত করছে যে ঠিক আছে, তুমি যেটা করতেছো করো, এখন তুমি যেটাই করো না কেন এমনভাবে তোমাকে করতে হবে যাতে এটাতে তুমি বেস্ট হও, বা এটাতেই তুমি সব থেকে ভালো করতেছো, আজকে এটা কালকে এটা, এভাবে না করে যে কোনো একটাতে ভালোভাবে ফোকাস দিয়ে করো। তো তারা সবসময় আমাকে হচ্ছে সব কিছুতেই ইন্সপায়ার করার জন্য। আমি যদি হচ্ছে এখন যে আমি অফিস করি, অফিসের কথা যদি বলি, আমি হচ্ছে পানি খাবো বা চা খাবো, আমার ছোটো বোন থাকে, ও সবসময় রেডি থাকে যে পানি এনে দাও, চা এনে দাও, ওই সবার আগে থাকে। আমি শুধু বলতে দেরি, ও নিয়ে এসে দিয়ে দিবে। তাহলে তো আপনি অনেক লাকি আসলে, কারণ হচ্ছে আপনি এই সাপোর্টটুকু আপনার ফ্যামিলি থেকে বা আশেপাশে মানুষজনের থেকে পাচ্ছেন। আমাদের সোসাইটির কথা যদি চিন্তা করি, বাংলাদেশে আসলে কতজন মেয়ে এই যে আপনার মতো এই সাপোর্টটুকু বা এই সুযোগ সুবিধাটুকু পায়? এটা যদি আমরা দেখতে চাই, বাংলাদেশে কিন্তু খুব কম মেয়েরাই আছে যারা হচ্ছে ফ্যামিলি থেকে সাপোর্ট খুব একটা পায় না। আমাদের আশেপাশেই দেখা যায় যে আমরা যদি দেখি অনেক মেয়েরা থাকে, যেমন হচ্ছে আমার ক্লাসেই কিন্তু এরকম অনেকজন ছিল যে শুনতাম যে তাদের হচ্ছে এসএসসির পড়াবে না, এইচএসসির পড়াবে না। তার কারণ কি? কারণ এত পড়ায় কি হবে। আমার জুনিয়র একজন, তার বাবা মার চিন্তা হচ্ছে যে তার মেয়ে তো দেখতে খুব একটা সুন্দর না, বা হচ্ছে তার একটু চোখ টেরা, তো সেই হিসেবে ওকে হচ্ছে এত পড়ায় কি হবে, পরে তো বিয়ে দিতে পারবে না। তো সেই জন্য সে দেখা গেছে
এসএসসি এইচএসসি কমপ্লিট করছে তাকে বিয়ে দিয়ে দিছে, অথচ ওই স্টুডেন্টটা কিন্তু খুবই ভালো একজন স্টুডেন্ট ছিল। তাকে যদি তারা চাইতো পড়াইতে পারতো, এমন না যে তাদের সামর্থ্য ছিল না, তাদের সামর্থ্য ছিল, কিন্তু তারা পড়ায় নাই, কারণ তাদের চিন্তা ছিল যে তাদের মেয়ে তো দেখতে খুব একটা সুন্দর না, তো তাকে বিয়ে দিয়ে দিই, কারণ তাদের হচ্ছে একটা প্রপোজালও ছিল হাতে ভালো, তো তার সেই চিন্তাধারা থেকে বিয়ে দিয়ে দিছে। এখন বিয়ে দেওয়ার পরে দেখা গেছে ও হচ্ছে আর সেভাবে পড়াশোনাও কন্টিনিউ করতে পারতেছে না। তার ফ্যামিলি থেকে তাকে একটা কলেজে ভর্তি করাইছে, কিন্তু সেটা হচ্ছে নামমাত্র, ওইভাবে আসলে এতটা সাপোর্ট দিচ্ছে না যে সে ক্লাস করবে বা পড়াশোনা করবে, শুধুমাত্র দেখানোর জন্যই হচ্ছে তাকে ভর্তিটা করে রাখছে এরকম। আমি যদি বলি যে যেসব মেয়েরা এই ধরনের প্রবলেম ফেস করে, এই যে আপনি বললেন যে কোনো একটা কারণে, তার একটা বাহ্যিক সৌন্দর্যের কারণে হচ্ছে তাকে জাস্ট হচ্ছে বিবেচনা করা হলো যে সে সুন্দর না, এই জন্য তাকে বিয়ে দিয়ে দেওয়া হলো, এই প্রবলেমগুলো একটা মেয়ে আসলে কিভাবে ওভারকাম করতে পারে? আমার থেকে মনে হয় যে আমাদের সবার নিজেদের মধ্যেই নিজেদেরকে নিয়ে এই কনফিডেন্সটা রাখা উচিত যে আমিই সুন্দর, নিজেকে অন্তত নিজে বলতে হবে, কারণ মানুষ সৃষ্টির সেরা জীব, তো সেই হিসেবে কিন্তু আল্লাহ আমাদের সবাইকে হচ্ছে সুন্দরভাবেই বানাইছেন। এখন হয়তো বা কারো গায়ের রং একটু কম বেশি হইতে পারে, তো সেটা কোনো বড় বিষয় না, আমরা সবাই সুন্দর। এখন সেই সৌন্দর্যটা আমাদের নিজেদের কাছে, আর মেইন যেটা সেটা হচ্ছে আমাদের সবার মন মানসিকতা ভালো থাকে, সৌন্দর্যটা তখন এমনিতেই প্রকাশ পায়। সেই ক্ষেত্রে ফ্যামিলিকেও হচ্ছে এই বিষয়গুলো, আমার মনে হয় একজন মেয়ের যেমন মেন্টালি স্ট্রং হওয়া উচিত, ফ্যামিলিরও এই বিষয় আসলে বোঝা উচিত যে আসলে একটা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়াটাই কিন্তু আলটিমেট গোল না। একজন মেয়েকে প্রতিষ্ঠিত করে তার জায়গা থেকে তারপর যদি তাকে বিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে আলটিমেট গোল, এটাই হওয়া উচিত। প্রত্যেকটা প্যারেন্টসের এই জিনিসটা মাথায় রাখা উচিত। আচ্ছা, তার পাশাপাশি মনে করেন তারপর বিয়ে দিয়ে দিল, তারপর দেখা যায় কি অনেকের সংসারে বিচ্ছেদ হয়ে যায়, থাকে না অনেক অল্প বয়সে অনেক ডিভোর্সি মেয়ে তো আমরা এখন আশেপাশে দেখতে পাই। তারা পরে হচ্ছে ওখান থেকে তারা কিভাবে বেরিয়ে আসবে? একে তো হচ্ছে মেন্টাল ডিপ্রেশন কাজ করে, তার মধ্যে হয়তো তাদের ওইরকম কোনো ইনকাম নাই, তারা কি ওই ক্ষেত্রে তাদের যদি হচ্ছে বাবা মা বা ভাই বোন তাদেরকে অন্তত ফাইন্যান্সিয়ালভাবে সাপোর্টটা না করুক, তাদেরকে যদি মেন্টালি অন্তত সাপোর্টটা দেয় যে না আমরা তোমার সাথে আছি, তুমি যেটা ভালো পারো সেটা করো, বা হচ্ছে তুমি যেটা করতে চাচ্ছ সেটা করো, আমরা তোমার পাশে আছি। এখন সব ক্ষেত্রে তো দেখা যায় যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা মেইন না, মেন্টাল সাপোর্টটাও প্রয়োজন হয়। তো ওই ক্ষেত্রে তারা যদি ফ্যামিলি যদি তাকে হচ্ছে মেন্টাল সাপোর্টটা দেয়, এবং ওই মেয়েটা যদি হচ্ছে নিজের কোনো প্রতিভা থাকে যেটা সে জানে যে না এই কাজটা আমি ভালো পারি, সেটা হইতে পারে হচ্ছে কোনো একটা ডিজিটাল স্কিল, বা হইতে পারে হচ্ছে কোনো হাতের কাজ, বা যে কোনো কিছু, তার যদি মনে হয় যে না এই জিনিসটা সে ভালো পারতেছে, যদি তার হচ্ছে কোনো জব না থাকে বা হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ডও যদি এরকম ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু সে হচ্ছে নিজের একটা বিজনেস স্টার্টও করে হচ্ছে নিজেকে সে স্টেবল করতে পারে। এখন এই যে কথাগুলো, এগুলো আমরা যেমন বলে ফেলি, আমাদের কাছে বলাটা যেমন অনেক সহজ, কিন্তু ওরা যারা আসলে এই কাজগুলো করবে তাদের কি দরকার? মানে এই কাজগুলো যেন তারা, আমরা যেমন সহজভাবে বলছি তারাও যেন সহজভাবে করতে পারে, এটার জন্য তাদের কি করা উচিত? ওদের মেইন যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পজিটিভ মাইন্ডসেট, যে তারা পারবে। কারণ আমাদের মনে যদি থাকে যে আমি পারবো না বা এরকম ধরনের চিন্তা যদি থাকে, তাহলে ওই জিনিসটা আসলে কখনোই হয় না। আমরা যদি ভাবি যে আমি পারবো, আমাকে দিয়ে হবে, নিজের মধ্যে যদি নিজের কনফিডেন্টটা থাকে, বা নিজে যদি নিজেকে সেইভাবে ভাবি যে আমি পারবো, আমাকে পারতে হবে, এরকম চিন্তাধারা যদি থাকে, তাহলে অবশ্যই সে পারবে। কারণ এই যে এখন আমি আপনার সাথে কথা বলতেছি, আমার কিন্তু হচ্ছে ক্যামেরার সামনে কথা বলা এগুলো নিয়ে অনেক সমস্যা, মানে কনফিডেন্স এতটা থাকে না। তো এই ক্ষেত্রে আমার নিজের মনের মধ্যে আমার ওই জিনিসটা আনতে হয়েছে যে না আমি পারবো বলতে, আমাকে করতে হবে। তো ওই হিসেবে এখন আমি আপনার সামনে কথা বলতেছি। সো মাইন্ডসেটটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু আপনার প্রফেশনাল লাইফে একটু যাই। আপনি তো ফ্রিল্যান্সিং করেছেন, সো আপনার ফ্রিল্যান্সিং জার্নিতে যদি আপনার সব থেকে স্পেশাল একটা ক্লায়েন্টের সাথে আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, যদিও এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না, নেগেটিভ এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম যে আমাদের এটা একটা লোকাল ক্লায়েন্টের সাথে ছিল। বাংলাদেশের বেশিরভাগ ছেলেদের হচ্ছে একটা মাইন্ডসেট থাকে যে মেয়েদেরকে ডমিনেট করার অনেকেই থাকে, যে ওরা মেয়েদেরকে আসলে ওইভাবে নিতে চায় না, যে ও করতেছে বা তাদেরকে এতটা গুরুত্ব দেয় না। তো ওই হিসেবে দেখা গেছে উনি হচ্ছে যখন ওনার কাজটা করানোর প্রয়োজন ছিল, তখন আমাকে আপু, মা, বোন অনেক কিছু বলছে, মানে যত রকমভাবে উনি আমাকে মানে অ্যাপ্রোচ করার চেষ্টা করছেন, মানে সবগুলাই ট্রাই করছে কীভাবে আমাকে কনভিন্স করা যায় যে আমি ওকে যাতে কম টাকায় কাজটা করে দিই। তো শেষে হচ্ছে উনি এতটাই রিকোয়েস্ট করতেছে, আর দেখেও ভদ্র মনে হইতেছিল, তো আমি রাজি হইলাম যে ঠিক আছে, এতই যেহেতু বলতেছে, আমরা সুন্দরভাবে কাজটা ডেলিভারিও দিয়ে দিয়েছি। কাজটা ডেলিভারি দেওয়ার কিছুদিন পরে ওইখানে একটা প্রবলেম হয়েছে, যদিও প্রবলেমটা আমাদের থেকে কিছু না,
ওইটা হচ্ছে ওই কাজেরই মানে ওইটা বাক্স ইস্যু একটা বলা যেতে পারে, যেটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। তো উনি হচ্ছে ওইটা বোঝায় নাই যে প্রবলেমটা হচ্ছে যে ওনার প্রবলেম বা আমাদের কিছু না, বা ওইটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু যেটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে, এরকম একটা বিষয় ছিল। তো উনি এই জিনিসগুলো না বুঝে আমাদের উপর উল্টা চিল্লায় টিল্লায় শেষ, যে কি এজেন্সি দিছেন আপনারা, কি করতেছেন, আপনাদের মতন এজেন্সি হচ্ছে আমি 10টা বানিয়ে দিতে পারবো, এরকম 10-15টা এজেন্সি আমি উঠাই দিতে পারছি, আপনি কে কোথায় থাকেন, আপনি সিলেট থাকেন, আপনার সিলেটে এসে আমি দেখে যাব আপনাকে, এখানে জেলা প্রশাসক টেশাসক সব আমার স্টুডেন্ট, মানে এরকম খুব করে আমাকে মানে অনেক ভয় দেখাইছিল, যেটা হচ্ছে আমার জন্য খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। কারণ এরকম ধরনের এক্সপিরিয়েন্স আমার থেকে মনে হয় আমাদের সবার হওয়া উচিত। এতে করে হচ্ছে আমরা নিজেরা বুঝতে পারবো যে আমরা কতটুকু কনফিডেন্ট বা এই প্রবলেমগুলো আমরা যে সলভ করতে পারি। হ্যাঁ, ওই ক্ষেত্রে হচ্ছে কি প্রথমে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, যে কারণ এরকম তো এক্সপিরিয়েন্স কখনো হয় নাই, আর সে আমাকে তার পাওয়ার দেখাইতেছে। তো ওই সময় সব থেকে বড় সাপোর্ট যেটা ছিল সেটা হচ্ছে আমার ফ্যামিলি। তো আমি হচ্ছে নর্মালি হচ্ছে আমার আব্বুকে বলতেছিলাম যে আব্বু এরকম এরকম বলতেছে আমাকে, তখন আমি কি বলবো, তখন আব্বু বলতেছে ঠিক আছে তোমাকে যেহেতু উনি বলছে তাহলে তুমিও ওনাকে বলো, তোমার এখানে ভয় পাওয়ার কি আছে, যেহেতু তুমি এখানে রাইট, তো উনি যদি তোমাকে হচ্ছে উনার পাওয়ার দেখায় তো তুমি তোমার পাওয়ারটা দেখাও। এমন তো না যে উনি তোমার বললো আর তুমি ভয় পেয়ে গেলা বা কিছু, তোমার যে পাওয়ার আছে তুমি সেটা উনারে বলো, এরকম বলতেছে আর কি। তো ওই ক্ষেত্রে মানে যখন বাসা থেকে এইভাবে আমার সাপোর্টে কথা বলছে তখন নিজের মধ্যেই একটা কনফিডেন্স চলে আসছে যে ঠিক আছে তাহলে উনাকে হচ্ছে প্রশ্নের জবাব আমি ওইভাবেই দিব। তখন হচ্ছে আমার সাথে আরেকজন ছিল আমার টিমমেট, ও হচ্ছে মেয়ে, মানে আমরা দুজন মিলে হচ্ছে কীভাবে রিপ্লাই দেওয়া যায় ওই জিনিসটা চিন্তা করতেছিলাম। বিষয়টা যেহেতু প্রফেশনাল, ওই ক্ষেত্রে যদি হচ্ছে আমি উনি যেরকম ওনার পাওয়ার আমাকে দেখাইতেছে, তো এরকম যদি আমি ওনাকে দেখাইতে চাই জিনিসটা খুব একটা মানাবে না বা পরবর্তীতে আরও ঝামেলা। তো ওই ক্ষেত্রে পরে আমরা দুইজন মিলে হচ্ছে ঠিক করলাম যে কীভাবে ওনাকে ডিল করা যায়। তো দেখা যেত আমরা দুইজন মিলে হচ্ছে মেসেজগুলো লিখে ওনাকে দিতাম। পরে লাস্টে দেখা গেছে উনিই ভয় পেয়ে গেছে, কারণ হচ্ছে উনি আমাদেরকে উল্টাপাল্টা কথা বলতেছে, আর ওগুলো সবগুলো হচ্ছে আমরা স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম। পরে লাস্টে আমরা ওনাকে বললাম যে এই যে আপনি আমাদেরকে এত কিছু বললেন, এখানে তো আমাদের কোনো দোষ নাই। ওনার এটা যখন সলভ হয়ে গেছে উনি নিজে এসে সরি বলতেছে। পরে আমরা বললাম যে এখানে তো আমাদের কোনো দোষ নাই, এখন আমরা চাইলে কিন্তু আপনার এগেনস্টে সাইবারে মামলা করতে পারি, আপনি যে আমাদেরকে এত কিছু বলছেন। তো এরকম সরি টরি বললো। কয়েকদিন পরে দেখা গেছে উনি আবার কাজ নিয়ে আসছে আমাদেরকে দেওয়ার জন্য, তারপরে হচ্ছে আমরা রিপ্লাই দিই নেই বা সিন করি নেই। আচ্ছা, একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স ছিল বাট ওখান থেকে আপনি লেসন নিতে পারছেন। আপনার কাছে আমার একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমার জানার খুবই ইচ্ছা, সেটা হচ্ছে ওয়াই ডিড ইউ চুজ টু ওয়ার্ক ফ্রম হোম? লাইক কেন ফ্রিল্যান্সিং বা বাসা থেকে করা যায় এমন কোনো কাজ, এটাই কেন আপনি চুজ করলেন? আমি যখন হচ্ছে স্কুলে পড়ি তখন আমার কখনো ইচ্ছা ছিল না যে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব। আশেপাশে তো সবাই এম ইন লাইফে লিখতো যে ডাক্তার হব, গ্রামে গিয়ে চিকিৎসা দিব। তো যদি আমার কখনো এরকম ইচ্ছা ছিল না, সবসময় ইচ্ছা ছিল যে আলাদা কিছু করার, যেটা সবার থেকে আলাদা হবে এবং সমাজে এটার একটা কোনো ইম্প্যাক্ট পড়বে, পজিটিভ ইম্প্যাক্ট, এবং ওইটা হচ্ছে সবাই বলবে যে না সে কিছু একটা করতে পারছে, এরকম কিছু একটা করার ইচ্ছা ছিল। তো ওই চিন্তাধারা থেকেই যখন আমি বুঝতে শিখি তখন আমার চিন্তা ছিল যে আমি হচ্ছে ল বা জার্নালিজম নিয়ে পড়বো। তো ওই ক্ষেত্রে দেখা গেছে বাসা থেকে বলছিল যে এগুলা তুমি যখন প্রফেশনে যাবা, বাংলাদেশের পরিস্থিতি তো আর এরকম না, মেয়েদের ক্ষেত্রে দেখা যায় অনেক রকমের প্রবলেম হয়। তো ওই ক্ষেত্রে তারা এই দুইটা সাবজেক্টে খুব একটা পছন্দ করে নাই, তো হচ্ছে আর ওইটা নিয়ে পড়া হয় নাই। আমি হচ্ছে এরপরেই হচ্ছে যে অনলাইনে আসি বা অনলাইনে কাজ করার চিন্তাধারাটা আসে, তখন হচ্ছে দেখলাম যে অনলাইনে কাজ করলে দেখা যায় ঘরে বসেই কাজ করা যাচ্ছে, বাহিরে হচ্ছে যাইতে হচ্ছে না, বা বাহিরে গেলে যে আমাদের অফিসের যে পলিটিক্সে থাকে বা অনেক অফিস থাকে যেখানে মেয়েদের জন্য সেফ থাকে না, মেয়েদের অনেক প্রবলেম হয়, বা অফিস এনভায়রনমেন্টেই মেয়েদের জন্য থাকে না। প্লাস রাস্তাঘাটে চলাফেরার সব থেকে বড় সমস্যা, যেটা আমরা হচ্ছে সিএনজিতেও যদি যাই দেখা যায় পাশে একটা লোক বসলে উনি হচ্ছে মানে এমনভাবে বসে আপনি যতই সাইডে যান না কেন গায়ের উপর উঠে যায়। তারপর রাস্তাঘাটেও বাসেও কিন্তু সেই মানুষজনের তাকানোটাই অন্যরকম থাকে। তো ওই সব দিক চিন্তা করে হচ্ছে আমি চিন্তা করলাম যে তাহলে আমি ফ্রিল্যান্সিংয়ে আসবো। এখানে আসলে হচ্ছে আমি ঘরে বসেই কাজ করতে পারতেছি এবং সেটা পুরো পৃথিবীতেই যে কোনো দেশের মানুষের সাথে কাজ করা যাচ্ছে। তারপর আমি যদি নিজের বিজনেসও করতে যাই সেক্ষেত্রেও হচ্ছে আমি ঘরে বসে চাইলে করতে পারতেছি, ডেলিভারি কিন্তু ঘর থেকে পার্সেল নিয়ে যায়। তো ওই ক্ষেত্রে ওইভাবে হচ্ছে এখানে আসা। কি পৃথিবীর কোথাওই আসলে মেয়েরা ওইভাবে সেফ না যে বাইরে যেয়ে কিছু করতে পারবে, কাজ করতে পারবে। তারপরও এখন পর্যন্ত যারা বাইরে যেয়ে কাজ করছেন তাদেরকে অবশ্যই হচ্ছে তাদের প্রতি আমার সম্মান, যে তারা আসলে অনেক কিছু ডিল করে প্রতিদিন অনেক চ্যালেঞ্জেস ফেস করে কিন্তু তারা হচ্ছে এই সিচুয়েশনগুলো তারা ডিল করছে। বাট যারা আসলে একটা সেফ প্লেস চায় তাদের জন্য আমার মনে হয় এই অপশনগুলো ওয়ার্ক ফ্রম হোমটাই সবথেকে বেস্ট। ওয়ার্ক ফ্রম হোম যেটা ফ্রিল্যান্সিং বলা যায় বা বিজনেস বলা যায়, যেগুলো বাসা থেকে করা যায়, সেগুলো মনে হয় তাদের জন্য
অনেক ভালো, one of the কারণ best. আমরা যদি হচ্ছে এখন বর্তমানে যে সময়, এই সময় যদি হচ্ছে দ্য ডেইলি স্টার হচ্ছে একটা রিপোর্ট প্রকাশ করছিল কিছুদিন আগে, ওইখানে হচ্ছে প্রায় 8,85,000 জনের মানুষ হচ্ছে গ্র্যাজুয়েট কমপ্লিট করছে কিন্তু এখনও বেকার। তার মধ্যে হচ্ছে 20% মেয়ে বেকার। তো এই যে মেয়েরা যে বেকার, এটা হচ্ছে গবেষণা করে দেখা গেছে যে তারা বেকার থাকার মেইন যে রিজন সেটা হচ্ছে তারা যে বিষয়টা নিয়ে পড়ালেখা করলো বা জিনিসটা শিখলো সেটার হচ্ছে তাদের প্রপার স্কিলটা থাকে না। তারপর হচ্ছে তারা কিভাবে কমিউনিকেট করতে হয় সেটা জানে না, প্লাস হচ্ছে তাদের নেটওয়ার্কিংটা থাকে না, জেন্ডার ওয়াইজ হচ্ছে একটা বিভেদ থাকে, যে ছেলে মেয়ে ডিসক্রিমিনেশনটা থাকে। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে দেখা যায় বেশিরভাগই হচ্ছে মেয়েরা আনএমপ্লয়েড থাকে। তো ওই কারণে তারা যদি হচ্ছে যে কোনো একটা ডিজিটাল স্কিল শিখলে কিন্তু তাদের হচ্ছে তারা যখন কোনো জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যায়, অ্যাপ্লাই করলে কিন্তু যখন সিভিটা দেখে ওইখানে কিন্তু দেখে যে তার এক্সট্রা কী স্কিল আছে। কারণ একজন হচ্ছে ঢাকা ভার্সিটির যদি আমরা 2জন টপ স্টুডেন্টকেও দেখি, তার এসএসসি এইচএসসি ব্যাকগ্রাউন্ড যদি সেম থাকে, প্লাস তার ক্লাসের ব্যাকগ্রাউন্ড রেজাল্ট সব কিছু যদি সেম থাকার পরেও কিন্তু যদি একজনের একটা এক্সট্রা স্কিল থাকে, জবের ক্ষেত্রে কিন্তু যার ওই একটা স্কিল থাকবে তাকে কিন্তু প্রেফার করা হয় এবং তাকেই জবটা দেওয়া হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যেখান থেকেই পড়াশোনা করেন বা যেখান থেকেই যেটা করেন না কেন, আপনার যদি হচ্ছে এক্সট্রা অ্যাক্টিভিটিস, এক্সট্রা স্কিল যদি না থাকে, সেক্ষেত্রে কোথাওই হচ্ছে সেভাবে গুরুত্বটা দেওয়া হয় না। সো এই ক্ষেত্রে তাহলে হচ্ছে মানে কি ধরনের স্কিল বর্তমানে ডেভেলপ করলে আপনার মনে হয় যে এই প্রবলেমসগুলো বর্তমান সময়ে আমরা যদি দেখি ডিজিটাল স্কিলগুলোর কিন্তু অনেক ডিমান্ড। যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যদি আমরা দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং, পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং, এই জিনিসগুলো কিন্তু বর্তমানে অনেক ডিমান্ড। কারণ বর্তমানে হচ্ছে অনলাইন বিজনেসটা কিন্তু অনেক বেশি বাড়তেছে, সেটা বাংলাদেশ হোক বা বিদেশ হোক। আমাদের আশেপাশে প্রায় কিন্তু অনেকেই অনলাইন বিজনেসটা করতেছে, এবং যাদের হচ্ছে অফলাইনে বিজনেস আছে তারাও কিন্তু হচ্ছে তাদের বিজনেসটাকে অনলাইনে নিয়ে আসতেছে। তো এই ক্ষেত্রে অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু এখন অনেক ডিমান্ড আছে। তো ওই ক্ষেত্রে আমরা যারা হচ্ছে ধরেন একটু ফোন এইসবের প্রতি ইন্টারেস্টেড থাকে, যারা হচ্ছে একটু ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার প্রতি ইন্টারেস্টেড, তারা কিন্তু চাইলে ডিজিটাল মার্কেটিংটা দেখতে পারে, যেহেতু হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়াটাও অ্যাড আছে। আচ্ছা, আপনি কোন বিষয়টাতে এক্সপার্ট এতগুলো কাজের মধ্যে? আচ্ছা, আমি হচ্ছে মেইনলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং পেইড অ্যাডভার্টাইজিংটা নিয়েই কাজ করি। এর মধ্যে হচ্ছে অর্গানিক মার্কেটিংটাও আছে, এগুলো নিয়ে হচ্ছে আমি মেইনলি কাজ করি। আচ্ছা, সো আপনি যে বললেন যে যাদের মোবাইল চালানো নিয়ে ইন্টারেস্ট আছে, কিন্তু বাংলাদেশে দেখা যায় না যে ম্যাক্সিমাম পরিবারে কিন্তু মেয়েদের মোবাইল চালানো নিয়েও একটা নিষেধাজ্ঞা আছে। হ্যাঁ, যাদের হচ্ছে একটু কনজারভেটিভ ফ্যামিলি, ওখানে হচ্ছে মোবাইল চালানো নিয়ে অনেক প্রবলেম থাকে, যে মেয়েরা এত ফোন চালায় কী করবে, হয়তো কোন ছেলের সাথে চ্যাট করতেছে বা এরকম ধরনের একটা বিষয় থাকে। এটা যদি নর্মালি আমরা আশেপাশে দেখি যে কোনো একটা বাড়িতে দেখা যায় যদি কোনো মেয়ে যদি অনেক বেশি ফোন চালায়, সারাদিন যদি ফোনের উপরেই থাকে, তখন কিন্তু এই জিনিসগুলাই বেশি ভাবে যে সে সারাদিন কী করতেছে ফোনে, হয়তো কোনো ছেলের সাথে কথা বলতেছে। তো এই কারণে হচ্ছে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ফোনটা দেওয়া হয় না মেয়েদেরকে। তো আমার থেকে মনে হয় যে সব মেয়েরাই যে একই কাজ করে এরকম তো না, কেউ তো হচ্ছে কিছু শিখতেছে বা কেউ হচ্ছে নিজের কোনো একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করতেছে বা এক্সট্রা অন্য কোনো স্কিল গেইন করার চেষ্টা করতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা দেওয়া উচিত, সবাইকে ফোন চালাইতে দেওয়াটা উচিত। আরেকটা রিজন হচ্ছে যে বর্তমানে যেই যুগ বা যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু হচ্ছে আমাদের ফোন লাগবেই। আমরা যত যাই বলি না কেন, ফোন আমাদের লাগবে। ফোন ছাড়া আসলে সেভাবে কিছুই পসিবল হয় না। আমাদের হচ্ছে এখন একটা জিনিস জানার প্রয়োজন, এখন ওইটা আমরা কোথা থেকে জানবো? এখন ঢাকায় আমার জানতে হইলে তো আমার তাকে চিঠি পাঠাইতে হবে ফোন ছাড়া। তো এখন চিঠি পাঠাইলে তো বছরের পর বছর যাবে, চিঠি আদৌ যাবে কি না বা তার কাছে কবে গিয়ে পৌঁছাবে এটা তো আমাদের জানা নাই। তো সেজন্য ফোন যদি থাকে বা আমাদের হচ্ছে নেট কানেকশনটা যদি থাকে, আমরা কিন্তু তাকে কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে আমাদের প্রয়োজনীয় বার্তাটা জানাইতে পারতেছি এবং প্রয়োজনীয় খবরটা আমরা জানতে পারতেছি। আচ্ছা, সো আপনার কি মনে হয় এই যে মোবাইল চালাতে পারে না, নিষেধাজ্ঞা থাকে, এটা একটা গেল। তার পাশাপাশি যদি কম্পিউটার স্কিলের কথা বলি, বাংলাদেশে মেয়েরা কিন্তু কম্পিউটার স্কিল কিন্তু তাদের কম, যত যাই বলেন, তাই না? কারণ এই ডিজিটাল স্কিলটা ডেভেলপ করার সুযোগটা কিন্তু তারা পায় না। সো এই বিষয়টা আসলে কেন? এই জিনিসটা হচ্ছে তার ফ্যামিলি থেকেই মেইন প্রবলেমটা থাকে। কারণ ফ্যামিলিতে ওই রেস্ট্রিকশনটা ফোনের ক্ষেত্রেও যেরকম থাকে, কম্পিউটারের ক্ষেত্রে এটাই যে এগুলো মেয়েদের জন্য না, এগুলো ছেলেদের জন্য। মেয়েরা হচ্ছে ঘরে রান্নাবাড়ি করবে, কাজ টাজ করবে, এগুলাই তো ছেলেরা এই জিনিসটা দেখবে। তো ঘর থেকে যদি হচ্ছে পরিবেশটা এরকম হয় যে না, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হচ্ছে একটা জিনিস শেখাবো বা তারা হচ্ছে এরকম এক্সট্রা জিনিসগুলো শিখবে, ঘরের পরিবেশটা যদি ঠিক থাকে, ওই ক্ষেত্রে হচ্ছে মেয়েরা এমনিতেই কম্পিউটার হোক বা ফোন এইসব কিছুর মানে তাদের কাছে অ্যাবিলিটিটা থাকে ইউজ করার জন্য। সো এখানে আসলে ফ্যামিলিটা অনেক ম্যাটার করে। একটা পরিবার যদি তার সন্তানকে সাপোর্ট করে, হোক সে ছেলে হোক সে মেয়ে, একটা ছেলে যদি আমি বলবো যে যদি কম্পিউটার চায়,
তাকে হয়তো সাথে সাথে দেওয়া হবে না, বাট কিছুদিন পর কিন্তু তাকে দেওয়া হবে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম এই ইচ্ছাটা আমি বলবো রিজেক্ট, হ্যাঁ ওকে বলেই দেওয়া হয় যে তুমি এটা দিয়ে কি করবে, ইয়োর রিকোয়েস্ট ইজ ডিক্লাইন, বিষয়টা এরকম থাকে না যে ওর এই ইচ্ছাটা আর হবে না পূরণ। প্রথম প্রশ্ন এটাই থাকে যে তুমি এটা দিয়ে কি করবে, তোমার কি কাজে লাগবে, তোমার তো ঘরের কাজটা যোগলা করো, তুমি এগুলো দিয়ে কি করবে, এরকম বিষয়টা থাকে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে। কিন্তু বিষয়টা এখন এরকম হয়ে গেছে না, এখন শহরের প্যারেন্টস না হয় আমি বলবো যে একটু সচেতন হয়েছে। এখন তো গ্রামের মেয়েরাও হচ্ছে ফ্রিল্যান্সিং করছে, ঘরে বসে কাজ করছে, বা কিছু করার আগ্রহ, তারা কিন্তু বলা যায় যে সারাদিন পড়াশোনার মধ্যে থাকে, কিন্তু তাদের পড়াশোনাটা তারা কাজে লাগাতে পারে না। তাহলে আমরা কি বলতে পারি মেয়েরা আসলে ঘুরে ফিরে 4 দেয়ালের মাঝেই বন্দি? হ্যাঁ অবশ্যই। এই 4 দেয়াল থেকে তারা কিভাবে তাহলে বেরিয়ে আসবে? এখন এটাই তাদের হচ্ছে নিজেদের চিন্তাধারাটাকে তাদের পরিবর্তন করতে হবে, যে না আমি হচ্ছে শুধু ঘরের মধ্যেই যদি থাকি তাহলে আমার হবে না, তার নিজের চিন্তাধারাটাকে তার ওইভাবেই চেঞ্জ করতে হবে যে আমি যেহেতু সারাদিন বসে আছি বা এই সময়টা যখন আমি ফ্রি থাকি, আমি খুব বড় হয়তো বা ফোন টিপাইতেছি বা হয়তো ফেসবুক চালাইতেছি, তো ওই সময়টাতে আমি একটা নতুন কিছু করার চেষ্টা করি বা একটা স্কিল শিখি। এখন সে যদি ধরেন ফ্রিল্যান্সিং না করে, সে কিন্তু চাইলে একটা অনলাইন বিজনেস করতে পারে। অনলাইন বিজনেস করার জন্য যে তার হচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় হচ্ছে ঘর থেকে পছন্দ করে না যে বউরা হচ্ছে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকবে, অনেকে এগুলো পছন্দ করে না। তো ওই ক্ষেত্রে দেখা যেতে পারে সে হাতের যে কাজগুলো পারে, যেমন হচ্ছে রান্না করা বা হচ্ছে কুশি কাটার কাজ বা অন্যান্য যে সকল হাতের কাজগুলো পারে, সে কিন্তু চাইলে ওগুলো দিয়ে হচ্ছে অনলাইনে বিজনেস করতে পারে। আচ্ছা, সো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি তো ফ্রিল্যান্সিং করেন, সো আপনি আসলে এই সেক্টরটাকে কতটুকু সেফ মনে করেন, যেহেতু আপনার ঘরের বাইরে যেতে হচ্ছে না, প্লাস হচ্ছে আমাদের সোসাইটিতে এই যে আমরা যে কথা বললাম যে যাদের অল্প বয়স তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়, তার মানে কি চাইল্ড ম্যারেজ এখনও হচ্ছে এক্সিস্ট করে, রাইট? সো চাইল্ড ম্যারেজ নিয়ে কত আমাদের আইন আছে, কত কিছু আছে, তারপরও এটা কিন্তু কোনোভাবেই থেমে নেই, তাই না? চাইল্ড ম্যারেজও হচ্ছে আবার ডিভোর্সও হচ্ছে। তো সকল নারীরা আসলে এই যে এত প্রবলেম ফেস করে, তারা এই প্রবলেমগুলো থেকে তাদের মেইন যে শিক্ষাটা, লেসনটা, সেটা কি নেওয়া উচিত তাদের যে শিক্ষাটা নেওয়া উচিত সেটা হচ্ছে তাদের নিজেদের কিছু একটা অন্তত করতে হবে, সেটা হোক তারা ঘরে বসে করুক বা তারা যদি বাইরে যেতে না পারে, ঘরে বসেই যাতে তারা কিছু একটা করতে পারে, সেটা হোক ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বা কোনো একটা বিজনেসের মাধ্যমে, তাদের সেই দিকেই হচ্ছে মনোযোগটা দেওয়া উচিত, বা নিজে যাতে স্বাবলম্বী হয় এরকম কিছু একটা করতে হবে তাদের। আচ্ছা, আর যারা মনে করেন ধর্মীয় বিধিনিষেধ মেনে চলে, পর্দার আড়ালে থাকতে চায়, সামনে আসতে চায় না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যেহেতু হচ্ছে মানে ছেলেদের সাথে কাজ করবে না বা ছেলেদের সাথে কথা বলবে না, ওই ক্ষেত্রে তারা হচ্ছে ছেলেদেরকে বাদ দিয়ে মেয়েদের সাথেই কিন্তু কাজ করতে পারে, কারণ বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক ফিমেল উদ্যোক্তা আছে, তাদেরকে ফোকাস করেই কিন্তু তারা সামনে আগাতে পারে। আমি যদি হচ্ছে বলি, আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে পর্দা করে এবং আমার সাপোর্টে আসে মাঝে মাঝে ওদের প্রবলেমগুলো নিয়ে কথা বলার জন্য। তো ওইখানে হচ্ছে একজন মেয়ে, সে হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট এবং তার হাজব্যান্ডও হচ্ছে মাদ্রাসার টিচার, তো সেই হিসেবে তার খুব রেস্ট্রিক্টেড বলা যেতে পারে। তো সে হচ্ছে কাজ করতেছে, কিন্তু কাজ করতেছে শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে। সে হচ্ছে যাদের বিজনেস আছে তাদের বিজনেসের জন্য অ্যাড রান করে বা হচ্ছে পোস্টার ডিজাইন করে, কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য করতেছে, কোনো ছেলেদের জন্য সে কাজ করতেছে না। তো এখানে এমন না যে মেয়েদের জন্য যে কাজ করতেছে বলে তার কাজ খুব কম, সে তাদের থেকেও কিন্তু ভালো পরিমাণ আর্ন করতেছে। আচ্ছা, সো এটার জন্য মানে আমাদের আসলে ওই প্রপার নলেজটা থাকতে হবে, তাই না? হ্যাঁ, বা প্রপার একটা গাইডলাইন থাকতে হবে। তো এই গাইডলাইনটা আপনি আসলে তাদেরকে কি গাইডলাইন হিসেবে কি সাজেস্ট করবেন তাদেরকে? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমি তাদেরকে যেটা বলতে চাই যে তারা যদি ভাবে যে না আমাকে দিয়ে হবে না, এই জিনিসটা তারা টোটালি বাদ দিয়ে তাদের সবসময় এটা চিন্তা করবে যে না আমি পারবো, এবং সে যেটা পারে সেটা দিয়েই তাকে শুরু করতে হবে। এবং সে যখন শুরু করবে তখন সে এমনিতেই দেখবে যে তার সামনে অনেক পথ খোলা হচ্ছে, মানে যত বেশি সামনে আগাবে তত বেশি হচ্ছে বাধার সম্মুখীনও হবে এবং হচ্ছে সে তত বেশি এক্সপার্টও হবে এবং নিজের প্রবলেমগুলো কীভাবে সলভ করবো এটা তখন সে নিজেই বুঝে যাবে। আর এখন যেহেতু অনলাইনের যুগ, অনলাইনে আমরা হচ্ছে সার্চ করলে কিন্তু আমাদের অনেক প্রবলেমের সলিউশন আমরা পেয়ে যাচ্ছি। আর এছাড়াও যদি হচ্ছে বিভিন্ন আমরা যদি কারোর থেকে স্পেশাল হিসেবে গাইডলাইন নিতে চাই, সেক্ষেত্রে আমরা চাইলে কোর্সও করতে পারি যদি আমাদের পক্ষে সম্ভব হয়। আর না হলে হচ্ছে আমরা ইউটিউব আছে, গুগল আছে, এখন তো চ্যাট জিপিটির যুগ, চ্যাট জিপিটি থেকেও হচ্ছে আমরা সার্চ করে জানতে পারি। অনেক মেয়েরাই জিজ্ঞেস করে হচ্ছে যে আমি তো কিছু করতে চাই কিন্তু আমি কি করব বা কিভাবে শুরু করব, তো সে কী করবে সেইটাই বুঝে না। তো ওই ক্ষেত্রে সে যদি চায় যে সে কোনো একটা ডিজিটাল স্কিল গ্রো করবে, সেক্ষেত্রে কিন্তু সে চাইলে হচ্ছে ইউটিউবে সার্চ করতে পারে যে ডিজিটাল স্কিল বর্তমানে কী কী আছে বা ওয়ার্ল্ড ওয়াইড কোন স্কিলগুলো ট্রেন্ডিংয়ে আছে, সে ওগুলো চাইলে সার্চ করে দেখতে পারে। এবং সেই যেই স্কিলগুলো থাকবে ট্রেন্ডিংয়ে, সেগুলো থেকে হচ্ছে সে ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখতে পারে।
টিউটোরিয়াল দেখার মাধ্যমে হচ্ছে সে অন্তত বুঝতে পারবে যে তার কোন কাজটা ভালো লাগতেছে, কোন কাজটা সে করতে পারতেছে ভালোভাবে। তো সেই অনুযায়ী সে হচ্ছে পরবর্তীতে যদি চায় যে সে কোনো কোর্স করবে বা হচ্ছে স্পেশাল কারোর থেকে গাইডলাইন নিবে, সেক্ষেত্রে সে সেটা নিতে পারে। আর না হলে হচ্ছে সে ওই ক্ষেত্রে তার একটু পরিশ্রম হবে বেশি, গুগল সার্চ করতে হবে, ইউটিউবে বেশি বেশি ভিডিও দেখতে হবে ওই বিষয় নিয়ে। তো ওইভাবে সে হচ্ছে ওই বিষয়টা সম্পর্কে আরও জানতে পারবে। আচ্ছা, সো এখন এর বাইরেও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা মনে করেন, আপনি তো বললেন যে ডিভোর্সি যারা আছেন তাদেরকে নিয়ে কথা বললেন, সিঙ্গেল মাদারকে নিয়ে কথা বললেন, কিন্তু যারা আসলে এই যে আমাদের মা যারা আছেন, হ্যাঁ আমাদের মাদেরকে নিয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে তারা তো হাউসওয়াইফ, ম্যাক্সিমাম মারাই কিন্তু হাউসওয়াইফ। তারা যে তাদের জীবনের একটা বড় অংশ আমাদের পিছনে ইনভেস্ট করে দিচ্ছে, কখনো কি তাদেরকে জিজ্ঞেস করে দেখি আমরা যে তাদের কি শখ বা তাদের কি স্বপ্ন, তাদের সেই স্বপ্নটা কি পূরণ হয়েছে? এই জিনিসটা আচ্ছা, এই ক্ষেত্রে যদি বলি, আমার মা হচ্ছে বিয়ের আগে টিচার ছিলেন, তো উনি হচ্ছে বিয়ের পরে তো সিলেট চলে আসছে আমার বাবার এখানে। তো এখানে আসার পরে আসলে পরিবেশ পরিস্থিতি ওইরকম ছিল না যে জব করবে বা কিছু, কারণ ঘরে সবাই ছিল, এইসব কিছু ম্যানেজ করা একটু টাফ হয়ে গেছিলো। তারপর হচ্ছে আমরাও ছিলাম, তো এই সব কিছু মিলে দেখা গেছে যে আমার মা ওই জব আর করেন নাই। তো পরবর্তীতে হচ্ছে হাউসওয়াইফ হিসেবেই এখনও কন্টিনিউ করতেছে। কিন্তু একটা জিনিস আমার মার আমি জিনিসটা দেখছি যে আমাদেরকে সবসময় বলে যে তোমরা নিজেরা কিছু একটা করার চেষ্টা করো, কারণ ফ্যামিলি থেকে যতই সাপোর্ট দেখ না কেন, আমরা যদি নিজেরা কিছু না করি, নিজেরা হচ্ছে যদি স্বাবলম্বী না হই, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে পরে গিয়ে আমাদেরও আরেকজনের হচ্ছে লাথি খাওয়া লাগবে, বা হচ্ছে অন্যান্যদের যেরকম হয় আর কি, যে দেখা যায় নিজে কিছু করে না থেকে ফ্যামিলি থেকে কথা শুনতে হয় বা অনেক রকমের কথাবার্তা থাকে। তো ওই সব জিনিসগুলো যাতে আমাদের সাথে কখনো না হয়, তো সেই জন্য সবসময় আমাদেরকে বলে যে হচ্ছে নিজে কিছু একটা করো বা নিজে কিছু একটা করার চেষ্টা করো, যতই আমরা সাপোর্ট দিই না কেন চেষ্টা করো যে নিজে স্টুডেন্ট থেকে যাতে শুরু হয় এরকম। আচ্ছা, সো আপনি তো আপনার মার যে এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করলেন, এরকম হাজারো মা কিন্তু আছে যাদের স্বপ্ন আমি বলবো যে মাটি চাপা পড়ে আছে, কারণ তারা আসলে তাদের সন্তান লালন পালনের পিছনেই তাদের জীবনের একটা বড় অংশ ইনভেস্ট করে দিচ্ছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আসলে তারা যদি কিছু করতে চায় বা তাদের যদি এখনও সেই ইচ্ছাটা থাকে যে তারা কিছু একটা করবে, তো সেক্ষেত্রে তারা কিন্তু চাইলে হচ্ছে ঘরে বসেই বিভিন্ন ধরনের স্কিল আছে, ডিজিটাল স্কিল, তারা চাইলে সেগুলো শিখতে পারে। আচ্ছা, এর পাশাপাশি আমিও যেটা মনে করি যে আসলে এই শেখার বয়সের কিন্তু কোনো শেষ নেই, তাই না? ওই দিন আমিও বললাম না, আমি একটা স্টুডেন্টের সাথে কথা বলেছি, সে একজন হাউসওয়াইফ, একজন মা, তার সন্তানরা অনেক বড় হয়ে গিয়েছে, এখন মা আর সন্তান দুইজন মিলে তারা ফ্রিল্যান্সিং করছে, যেটা আমাকে আসলে অনেক ইন্সপায়ার করেছে যে শেখার বয়সের কোনো শেষ নাই। আপনার জাস্ট ওই চিন্তাধারাটা থাকতে হবে যে আমি কিছু করতে চাই, আমাকে কিছু করতে হবে, এবং সব থেকে বড় কথা যেটা, আমি নারী, আমি পারি। এই জিনিসটা আমাদেরকে আমাদের ভিতরে নিতে হবে, রাইট? আচ্ছা, আমাদের সমাজে ডিভোর্সি নারীদের অবস্থানটা কি? আচ্ছা, আমরা যদি হচ্ছে আমাদের সমাজে ডিভোর্সি নারী বা বিধবা যারা আছে তাদের কথা যদি বলি, তাদেরকে কিন্তু অনেক বেশি অবহেলা করা হয় এবং তাদেরকে খুব একটা ভালো চোখেও কিন্তু দেখা হয় না। মানে বেশিরভাগ মানুষের তাদেরকে নিয়ে যে পার্সপেক্টিভটা থাকে সেটা খুব একটা ভালো থাকে না, বা তাদেরকে অনেক অবহেলা করে, তারা বেকার বা যেটাই হোক না কেন। বাংলাদেশে হচ্ছে বেশিরভাগ দেখা যায় যে হচ্ছে সবাইকেই একটা ট্যাগ দিতে পছন্দ করে, যে সে এইটা, সে ওইটা, সে মেয়ে, সে এটা পারবে না, সে এটা করতে পারবে না, সে ডিভোর্সি বা যেটাই হোক না কেন, খুব একটা ভালোভাবে তারা নেয় না জিনিসটা, আর তাদেরকে হচ্ছে অনেক বেশি অবহেলা করে। তারা সবচেয়ে বেশি যেই জিনিসটার শিকার হয় তারা হচ্ছে অবহেলা, প্লাস হচ্ছে তাদেরকে অনেক বেশি তুচ্ছ করা হয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে তাদের এখন কোনো গার্ডিয়ান নাই যে তাকে সাপোর্ট করবে। তো এখন আমরা যতজন মানুষই আছি না কেন, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, প্রতিটা মানুষের মধ্যে কিন্তু এক্সট্রা কিছু ট্যালেন্ট থাকে, সেটা সবার থাকে। এটা সে নিজে ভালো জানে যে সে কোন জিনিসটা ভালো পারে, কারণ আমরা তো সবাই এমনিতেই একজনকে বাহির থেকে দেখি, আমরা তো কাউকে দেখেই বলতে পারবো না যে সে এইটা ভালো পারে বা সেইটা ভালো পারে না, বা সেইটা পারবে না, ওইটা পারবে। কিন্তু যে হচ্ছে মানে পার্সন, সে নিজেই কিন্তু ভালো বলতে পারবে যে না, তার মধ্যে কোন ট্যালেন্টটা আছে। তো সে চাইলেই কিন্তু তার সেই ট্যালেন্টটাকে কাজে লাগে অনেক ভালো কিছু করতে পারে। এক্স্যাক্টলি রাইট। সো আপনি যে কথাটা বললেন যে একটা ট্যাগলাইন লাগিয়ে দেয়, আসলে এরকমই হয় আমাদের সমাজে। সে যদি মনে করেন ডিভোর্সি হয়, বিষয়টা এরকম হয়ে যায় তার সেকেন্ড ম্যারেজ করার আর কোনো রাইট নেই। হ্যাঁ, কারণ সে কি রাইট নেই, সমাজে এই জিনিসটা ওইভাবেই হচ্ছে তাকে বোঝানো হয় যে ওর আর কোনো রাইট নেই। বা যারা বিধবা তাদেরও কিন্তু সেকেন্ড ম্যারেজ করার জিনিসটা খুব একটা ভালোভাবে দেখে না যে সেকেন্ড ম্যারেজ করতেছে, আবার বিয়ে করে ফেলছে, বিষয়টা এরকম। বাট দে হ্যাভ আ লাইফ, দে হ্যাভ আ ক্যারিয়ার, এই বিষয়টাই অনেকে আসলে বুঝতে চায় না। কিন্তু আমার মনে হয় এই অবস্থানটা তারা স্ট্রং করতে পারে কিভাবে? মানে আপনার কি মনে হয় কিভাবে এই অবস্থানটা, বা এই যে মানুষ তাদেরকে যে তুচ্ছ করে দেখছে, কি করলে
তারা সেই সম্মানটা ব্যাক আমরা যদি হচ্ছে নর্মালি দেখি যে কিছু কিছু ফ্যামিলি বা নর্মাল যে সিনারিওটা, কোনো মেয়ে যখন আর্ন করতে থাকে তখন কিন্তু তার আশেপাশে যারা থাকে সবাই কিন্তু তাকে অনেক দাম দেয়। বাংলাদেশের সিনেমাগুলোতে যদি দেখি, যেই বউয়ের হচ্ছে বাপের বাড়ির ফ্যামিলি অনেক রিচ থাকে বা যেই বউ হচ্ছে অনেক ভালো জব করে, তাকে কিন্তু সবাই হচ্ছে খুব আরামায়েশে রাখে বা তার প্রত্যেকটা কথা তারা শুনে। আর যেই বউ দেখা যায় যে হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো থাকে না বা হচ্ছে যে সে নিজে কিছু করে না, যত সে এডুকেটেড হোক না কেন, তার যখন নিজের আর্নিং কোনো সোর্স থাকে না, তাকে কিন্তু এতটা গুরুত্ব দেওয়া হয় না। আর যেই বউয়ের হচ্ছে আর্নিং সোর্স থাকে তাকে কিন্তু খুব তোল্লাই দেওয়া হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমরা সিনেমাতে দেখি, কিন্তু আমাদের বাস্তব জীবনটা অনেকটা এরকমই, অনেকটা না এরকমই বলতে গেলে। আমরা হচ্ছে ভাই বোনদের মধ্যেও দেখা যায় যে অনেক সময় যেই ভাই বা যেই বোন ভালো আর্ন করতেছে তাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, যে করে না তাকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। এরকমটা আমাদের সবার ক্ষেত্রেই হয়। আর আজকে হচ্ছে আমার ক্ষেত্রে এরকম হচ্ছে না দেখে যে আশেপাশে কারোর হচ্ছে না, বিষয়টা এমন না। এটা কিন্তু একদম কমন সিনারিও, যেটা সব জায়গায় হয়। যে আর্ন করতেছে তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যে আর্ন করে না তাকে গুরুত্ব দেওয়া হয় না। আচ্ছা, সো আপনার কথায় যেটা বুঝলাম যে এই সমাজে তারা যদি সেই সম্মানটা ব্যাক পেতে চায় বা কারো কথা কেউ যেন তাকে কিছু শোনাতে না পারে, কিছু বলতে না পারে, হ্যাঁ, সেজন্য তাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে ফিনান্সিয়ালি, রাইট? জি। আচ্ছা, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তারা তো এই বিষয়ের জন্য ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে, দ্যাটস ফাইন, বাট তার থেকেও বড় যে বিষয়টা নিজের জন্য যেটা করা উচিত, যে আর্নিংটা আসলে আমার মনে হয় সবারই নিজের জন্য করা উচিত, আমার ইন্ডিপেন্ডেন্স জন্য, আমার স্বাধীনতার জন্য, আমার ফ্রিডমের জন্য, তাই না? এই জিনিসটা যদি থাকে সবার মাথায়, তাহলে আমার মনে হয় সমাজ তাকে আর ছোট করে দেখতে পারবে না। হ্যাঁ, কারণ হচ্ছে কি, মানে এটা এমন একটা জিনিস যে আমরা মেয়েরা যারা, হ্যাঁ, আমরা তো হচ্ছে ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট থাকি। কারণ হচ্ছে একটা কিছু কিনতে যাব, বাবার কাছ থেকে টাকা চাই, বাবা টাকা দাও, মা টাকা দাও, বা ভাই বা হাজবেন্ডের থেকে টাকা চাই। তো আমাদের তো নিজেদের কোনো সোর্স থাকতেছে না। একটা জিনিস আমাদের কিনতে হবে, সেটার জন্য আরেকজনের থেকে পারমিশন নিয়ে তার থেকে টাকাটা নিতে হইতেছে। তো ওই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হই, আমাদের নিজেদের যদি একটা আর্নিং সোর্স থাকে, তখন কিন্তু আমরা নিজেরাই হচ্ছে নিজেদের মন মতন যে কোনো কিছু কিনতে পারবো। আমাদের কারোর থেকে পারমিশনও নিতে হইতেছে না। একটা কোনো রেস্টুরেন্টে খাইতে যাওয়ার ইচ্ছা, আমরা নিজেরাই যাইতে পারবো। একটা জিনিস কেনার ইচ্ছা, সেটা আমরা নিজেরাই কিনতে পারবো। তার জন্য আমাদের কারোর থেকে পারমিশন নিতে হইতেছে না যে আমি এই জিনিসটা কিনবো, আমাকে এটার জন্য টাকা দাও। কারোর থেকে হাত পাতা লাগতেছে না। আচ্ছা, যেহেতু এখন আপনি একজন সাপোর্ট ট্রেনার, দক্ষ ফ্রিল্যান্সার বলা যায়, তো আপনার শুধুমাত্র ফ্রিল্যান্সিং জার্নি থেকে আপনার মনে করেন এই পর্যন্ত টোটাল আর্নিং কত হয়েছে? এই পর্যন্ত হচ্ছে অলমোস্ট আমার প্রায় 20 লাখ হয়ে গেছে। তো সামনে হয়তো আরো হবে, ইনশাল্লাহ। আপনার আসলে এই পরিকল্পনাটা কি এই সেক্টরে? আচ্ছা, এই সেক্টরে আমার এখন মেইন যে ইচ্ছাটা, সেটা হচ্ছে যে নিজের মার্কেটিং এজেন্সি যেটা আছে সেটাকে আরও গ্রো করা এবং ওয়ার্ল্ড ওয়াইড এটার একটা পরিচিতি লাভ করা। এছাড়াও আমি হচ্ছে বাংলাদেশের মেয়েদের জন্য কিছু একটা করতে চাই, সেটা হচ্ছে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে বা তাদেরকে শেখানোর মাধ্যমে, যাতে করে সমাজে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসে এবং এই দেশের মেয়েরাও যাতে কিছু একটা করতে পারে। কারণ বেশিরভাগ মেয়েদের হচ্ছে চিন্তাধারা থাকে আমি তো পারবো না, বা ওইখানে যাব, ওইখানে হচ্ছে ছেলেরা থাকে, কীরকম হবে না হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে তাদেরকে সেই বিষয়টা দিতে পারি যে না, তুমি হচ্ছে একজন মেয়ের থেকেই সাপোর্ট পাবে বা হচ্ছে একজন মেয়ের থেকেই শিখতে পারবে, তো ওই ক্ষেত্রে ওদের হচ্ছে মানে বিষয়টা ওদের জন্য অনেকটা ইজি হয়ে যায়। তাহলে কি আমরা এতটুকু মানে বিশ্বাস করতে পারি না যে ওয়াসিকা রহমানের হাত ধরে আরও হাজারো ওয়াসিকা রহমান হচ্ছে এই দেশে আসবে, তাই তো? জি, ইনশাল্লাহ এটা আমরা বিশ্বাস করতে পারি। এবং এখনও হচ্ছে যে মানে শুধু মেয়েরা না, ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাসাড্রিম আইটির মাধ্যমেই হচ্ছে আমার হাত ধরেই প্রায় 10,000+ স্টুডেন্ট যারা হচ্ছে যে এখন সাকসেস হয়েছে এবং লোকাল বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তারা কাজ করতেছে এবং হচ্ছে বিভিন্ন কোম্পানিতে তারা কিন্তু জবও করতেছে, আবার অনেকে হচ্ছে বিজনেস করতেছে। আচ্ছা, সো আপনি যেহেতু বললেন যে আপনি ভবিষ্যতে মেয়েদেরকে নিয়ে কাজ করতে চান, সো এই ক্ষেত্রে আপনার সামনে পরিকল্পনাটা কি? এখন আমি যেহেতু হচ্ছে অ্যাসাড্রিমাইটির সাথে যুক্ত আছি, অ্যাসাড্রিমাইটি হচ্ছে মেয়েদের জন্য শুধুমাত্র ফিমেলদেরকে ডেডিকেটেড করেই ফিমেল ফ্রিল্যান্সিং একটা ক্যাম্পেইন আনতেছে। তো সেই ক্যাম্পেইনে হচ্ছে আমি ট্রেনার হিসেবে থাকব এবং ট্রেনার হিসেবে আমি চাই আরও অসংখ্য মেয়েদের ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট করে দিতে, একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন হিসেবে যারা তাদের নিজেদেরকে পরিচয় দিতে পারে। ও, দ্যাটস গ্রেট। তার মানে হচ্ছে আমরা এই ফিমেল ক্যাম্পেইনে ওয়াসিকা রহমানকে ট্রেনার হিসেবে পাচ্ছি। জি, ইনশাল্লাহ। আচ্ছা, সো আপনাদেরকে বলে দিই, শুধুমাত্র ওয়াসিকা রহমান না, সাথে আপনাদের সাথে কিন্তু আমিও থাকছি ট্রেনার হিসেবে। সো আমরা দুইজন মিলে হচ্ছে মেয়েদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব এসআরড্রিম আইটির সাথে যুক্ত থেকে। এসআরড্রিম আইটি দ্বিতীয়বারের মতো ফিমেল ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন লঞ্চ করতে যাচ্ছে। প্রথম ক্যাম্পেইনে তো ওয়াসিকা রহমান আপনি স্টুডেন্ট ছিলেন, স্যার আপনার ওই ক্যাম্পেইনের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করেন আমাদের সাথে। আচ্ছা, ওই ক্যাম্পেইনে হচ্ছে আমি যখন অ্যাডমিশন নেই, আমি হচ্ছে মানে অনেক চিন্তায় ছিলাম যে এখানে অ্যাডমিশনটা নিব কিনা, কারণ
এরকম একটা এত কম দামে, কারণ রেজিস্ট্রেশন ফি ছিল 1000 টাকা, আসলেই দিবে কি দিবে না, বা যেরকম প্রতিশ্রুতি দিতেছে কিনা এই জিনিসগুলো আসলেই হবে কিনা, তখন ভাবলাম যে না ঠিক আছে একবার একটু টেস্ট করেই দেখি কীরকম হয়। আর রেজিস্ট্রেশন ফিটাও তো খুব বেশি না, তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে অ্যাডমিশনটা নিই। তো যখন হচ্ছে আমি এখানে অ্যাডমিশন নিই এবং শুভ স্যার হচ্ছে আমাদেরকে ক্লাসগুলো করান, তো ওইখানে হচ্ছে আমার ট্রেনার বা একজন টিচার হিসেবে কখনোই ইচ্ছা ছিল না নিজেকে প্রেজেন্ট করবো বা কিছু, কারণ কি আমরা হচ্ছে মানে এই টিচারদেরকে নিয়ে অনেক হচ্ছে বাজে এক্সপিরিয়েন্স আছে। কারণ আমরা যদি একটু দেখি যে অনেক টিচাররা হচ্ছে মানে এখন বেশিরভাগ আমরা যে স্কুল কলেজের দেখি তারা হচ্ছে প্রাইভেট না পড়লে হচ্ছে পাশ করা হবে না, এরকম ধরনের একটা মেন্টালিটি থাকে। তো ওই দিক থেকে হচ্ছে আমার টিচারদের প্রতি খুব একটা ইচ্ছা ছিল না। যদি আমার বাবা নিজে একজন টিচার, ওনার হচ্ছে কাজ দেখে সারাদিন অনেক বেশি প্রেশার টেশার দেখে আমার আর টিচার হিসেবে কখনো নিজে টিচার হবো সেই ইচ্ছাটা কখনো ছিল না। কিন্তু যখন হচ্ছে শুভ স্যার আমাদেরকে ক্লাস করাইতেন, উনি হচ্ছে খুব আস্তে ধীরে সুন্দর করে কথাগুলো বলতেন। তো ওনার কথার যে ধরনটা ছিল ওই জিনিসটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করছে যে না আমিও তাহলে ট্রেনার হইতে পারি, বা ট্রেনার হওয়ার জন্য বা ট্রেনার যারা থাকে তারাও আসলে সুন্দর করে কথা বলতে পারে বা এত সুন্দর করে স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতে পারে। ওনার ওই জিনিসটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করছে নিজেকে ট্রেনার হিসেবে প্রেজেন্ট করার জন্য। তো ওইখান থেকেই হচ্ছে যে মানে আমি এখন এই পর্যন্ত। আচ্ছা, এর পাশাপাশি আপনি তো সাস্টেও হচ্ছে স্পিকার হিসেবে ছিলেন, ওই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করেন। তো ওই এক্সপিরিয়েন্সটা যদি বলি, একজন ন্যাশনাল ভার্সিটি স্টুডেন্ট হিসেবে, তাও আবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়া অবস্থাতে এরকম একটা পাবলিক ভার্সিটির সেমিনারে হচ্ছে স্পিকার হিসেবে যাওয়া, সেটা অনেকের জন্যই স্বপ্ন। তো ওই জিনিসটা হচ্ছে আমি খুব জলদি করতে পারছি। তো এই জিনিসটা আমার জন্য অনেক প্রাউডের একটা বিষয় যে না এত অল্প সময়ে হচ্ছে আমি একটা সেমিনারে স্পিকার হিসেবে যেতে পারছি, তাও এটা এসআরজিএমআইটির জন্যই সম্ভব হয়েছে। এক্স্যাক্টলি সেম এক্সপিরিয়েন্স আমারও। আমার মনে করেন যে যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, দুইটাতেই হচ্ছে যখন পরীক্ষা দেই তখন তো আসে না অ্যাডমিশনে, তো আসলে টিকতে পারি না, হয় নাই আর কি। সো তারপরও যে ওই আমার পড়াশোনা চলাকালীনই প্রাইভেট ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট সে পাবলিক ইউনিভার্সিটিতে একজন স্পিকার হিসেবে যাওয়া, এটা কিন্তু এত অল্প বয়সে পাওয়াটা কিন্তু কি মানে অনেক অবিশ্বাস্য একটা ব্যাপার না? হ্যাঁ, অনেকটা অবিশ্বাস্য। এর পিছনে এসআরজিএমআইটি আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, এই সুযোগটা দিয়েছে, পাশাপাশি আমাদের ভিতরে যে ইনার ট্যালেন্ট আছে সেটা প্রকাশ করার একটা সুযোগ দিয়েছে, রাইট? এটাই। আর এখানে একটা বিষয় যে আমিও কিন্তু হচ্ছে এইচএসসি পাশ করার পর সাস্টেই হচ্ছে পরীক্ষা দিতে গেছিলাম, জিএসটি প্লাস হচ্ছে এই অন্যান্য যে এক্সামগুলো ছিল ওগুলো দিতে গেছিলাম, কিন্তু কোনোটাতেই হয় নাই। তো ওই হিসেবে মানে আমি সাস্টেই আবার স্পিকার হিসেবে যাব, ওই জিনিসটা অনেকটা অকল্পনীয় ছিল। অকল্পনীয় হলেও মানে আমার জন্য অনেক প্রাউডের একটা বিষয় ছিল যে আমি এত জলদি যাইতে পারছি, যেটা এখনও অনেকেই হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও তাদের কাছে স্বপ্নের মতন। এক্স্যাক্টলি, এটা আসলেই একটা স্বপ্নের মতো। বিষয়টা এরকমই, আমরা আসলে যারা এটা এক্সপিরিয়েন্স করতে পেরেছি উই আর রিয়েলি গ্রেটফুল টু এসআরজিএমআইটি, যারা আমাদেরকে আসলে এই সুযোগটা করে দিয়েছে যেন আমরা আসলে এরকম হাজারো শিক্ষার্থীর মাঝে আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। আর এই জিনিসটা সম্ভব হয়েছে শুধুমাত্র একটা স্কিলের জন্যই, যে আমরা এখান থেকে একটা স্কিল শিখছিলাম এবং ওইটার কারণেই হচ্ছে যে আমরা এত জলদি এই জায়গাটাতে আসতে পারছি। তার মানে কি আমাদের মেইন পরিচয় কি? আমাদের মেইন পরিচয় কিন্তু আমরা আসলে কি পারি, কি কাজ জানি, আমাদের স্কিল কি, সেটাই তো, তাই না? জি। সো সেমিনারের এক্সপিরিয়েন্স তো আমাদের আসলে অনেক ভালো ছিল, আপনিও এক্সপিরিয়েন্স করতে পেরেছেন, আমিও এক্সপিরিয়েন্স করতে পেরেছি। বাট অনেকেই আছে যারা মনে করেন যেহেতু আমরা এত অল্প বয়সে আমরা ট্রেনার হয়ে গিয়েছি, এত অল্প বয়সে সাপোর্ট ট্রেনার, মেন্টর বা এত ভালো পজিশনে আছি, প্লাস পাবলিক ইউনিভার্সিটিতে স্পিকার হিসেবে যাচ্ছি, অনেকে এই জিনিসটাকে মনে করেন থাকে না আউট অফ জেলাসি, অনেকে মনে করে যে এইভাবে সম্বোধন করে যে আমরা বনভোজনে যাচ্ছি অথবা শিক্ষা সফরে যাচ্ছি। তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে। আমি বলতে পারি যে হ্যাঁ, আমরা আসলেই শিক্ষা সফরে যাচ্ছি, এটা তো একটা স্টাডি ট্যুরের মতোই, তাই না? কারণ আমরা তাদেরকে কিছু শিখাতে যাচ্ছি, তাদের ক্যারিয়ার সম্পর্কে তাদেরকে সচেতন করতে যাচ্ছি। সো আমরা তাদেরকে শিখাতে গিয়েছি, শিখাতে পেরেছি এবং তারা আমাদের কাছ থেকে শিখতে পেরেছে, তাই না? আর এর বাইরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সাস্টের এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমার যেমন জাহাঙ্গীরনগরে এমন ছিল যে রুমে আসলে স্টুডেন্ট বসতে দেওয়ার জায়গা ছিল না, এরকম একটা অবস্থা ছিল, এত স্টুডেন্ট ছিল। আপনার আমাদের সাস্টেও সেম বিষয়টাই ছিল যে অনেক বেশি স্টুডেন্ট ছিল, এমনও হয়েছে যে অনেক স্টুডেন্ট কিন্তু দাঁড়ায়ও ছিল, ক্লাসের মধ্যে বসার সিট নেই,
তারা দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে সব শুনতেছিল। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে আরও যে বিভিন্ন ইউনিভার্সিটি, কুয়েটেও কিন্তু সেম হয়েছে, মানে এত বড় হচ্ছে অডিটোরিয়াম, তার মধ্যে এত স্টুডেন্ট, কোনো ফাঁকা স্পেস নাই। এটা আমাদের জন্য আমি বলবো যে এসআর ড্রিম আইটির অনেক বড় একটা অর্জন। এটা সবাই কিন্তু চাইলেই সব ইউনিভার্সিটিতে যেতে পারে না বা এরকম স্পিকার হিসেবেও থাকতে পারে না। সো এটার জন্য এসআর ড্রিম আইটির কাছে আসলে আমরা চিরকৃতজ্ঞ যে আমরা আমাদের স্কিলটা সেখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি। আচ্ছা, সো আপনি যেহেতু এখন ফিমেল ক্যাম্পেইনের কথা বললেন, এই ফিমেল ক্যাম্পেইনের আসলে স্পেশালিটিগুলো কী কী? আমাদের মেইন স্পেশালিটিটা হচ্ছে যে আমরা চাই 10,000+ নারীদের স্কিল ডেভেলপমেন্ট করার এবং তাদেরকে এমন একটা সাপোর্টিভ প্ল্যাটফর্ম দিয়ে দেওয়ার যেখানে মেয়েরাই মেয়েদেরকে হেল্প করবে নিজেদেরকে গ্রো করার জন্য। যাদের হচ্ছে বেস্ট বিজনেস থাকবে তাদের টপ 10 হচ্ছে আমরা ফান্ডিং দিব, তাদের বেস্ট স্টুডেন্টদেরকে হচ্ছে আমরা ল্যাপটপ দিব। আমাদের এখানে কিন্তু মেয়েরাই ক্লাস নিবে, মেয়েরাই সাপোর্ট দিবে। আবার মেয়েদেরকে দ্বারাই একটা কমিউনিটি গ্রুপ থাকবে, যেই গ্রুপে হচ্ছে অন্যান্য আমরা যারা বিজনেস করতেছি বা যারা বিজনেস করবে তারা কিন্তু চাইলে তাদের হেল্পের মাধ্যমে তার বিজনেসটাকে সে গ্রো করতে পারবে। কারণ আমরা যদি দেখি অনলাইনে হচ্ছে আমাদের ফেসবুকে যদি একটা পেজ ক্রিয়েট করি বিজনেসের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ফলোয়ার প্রয়োজন হয় এবং ওইটা অর্গানিক প্রয়োজন হয়। কারণ আমরা যদি হচ্ছে পেইড ফলোয়ার কিনেও নিই, ওগুলো কিন্তু বেকার, কাজের না। আমরা যখন একটা গ্রুপের মাধ্যমে, একটা গ্রুপে কিন্তু অনেক মানুষ থাকে, সেখান থেকে যদি আমরা 100 জন বা 200 জন মানুষও পাই, ওইখান থেকে কিন্তু হচ্ছে কেউ একজন আমার কাস্টমার হইতে পারে। তো ওই ক্ষেত্রে আমার সেল গ্রো করারও একটা চান্স থাকতেছে এখান থেকে। এছাড়াও হচ্ছে যে আমরা বেস্ট স্টুডেন্ট যারা থাকবে তাদেরকে ল্যাপটপ দেওয়া হবে। তারপর হচ্ছে স্টুডেন্টদের ক্লাসে যেটা শেখানো হবে তার উপর বেস করে কিন্তু কুইজ এক্সাম নেওয়া হবে এবং এক্সামের পরে হচ্ছে আমরা 500 জন শিক্ষার্থীকে হচ্ছে আমরা ফিউচার লিডার হান্টের সুযোগ দিব এবং এখান থেকে হচ্ছে এমন অনেক স্টুডেন্ট থাকবে যারা হচ্ছে বেস্ট পারফর্ম করবে, তাদেরকে হচ্ছে এসএডিএমআইটিতে একদম ডিরেক্টলি টিমের সাথে কাজ করার সুযোগ দিয়ে দেওয়া হবে এবং অফিসে এসেও তারা চাইলে কাজ করতে পারবে, তাদেরকে আমরা সেই এনভায়রনমেন্টে করে দিব। এবং এখান থেকে অনেক স্টুডেন্টও থাকবে যারা হচ্ছে আমাদের এখানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে পারবে। তারপর হচ্ছে যারা ভালো বিজনেস করবে তাদের বিজনেসের জন্য ফান্ডিং পাবে এবং যারা ফ্রিল্যান্সার থাকবে তারাও কিন্তু হচ্ছে এখানে চাইলে ইন্টার্নশিপ করে তাদের কাজের এক্সপিরিয়েন্সটা করতে পারে। আচ্ছা, সো এখানে একসাথে বলা যায় যে এসআর ড্রিম আইটি একটা রেভলিউশন ক্রিয়েট করতে যাচ্ছে, অনেকগুলো সুযোগ আমরা হচ্ছে মেয়েদেরকে দিতে যাচ্ছি। সো আপনার কাছ থেকে কি কি ক্লাস করতে পারবে স্টুডেন্টরা? আমি হচ্ছে স্টুডেন্টদের ঘরে বসে ফ্রিল্যান্সিং মানে ডিজিটাল মার্কেটিংয়ের যে ক্লাসগুলো থাকবে সেগুলো হচ্ছে আমি তাদেরকে নিব। যেমন নারীদের জন্য অনলাইন বিজনেস, এখানেও হচ্ছে তাদের ডিজিটাল মার্কেটিংয়ের যে বিষয়গুলো থাকবে সেই ক্লাসগুলো আমি তাদেরকে করাবো এবং কিভাবে তারা নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করবে বা সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো থাকবে তাদের কন্টেন্ট ক্রিয়েশন কোর্সে আমি হচ্ছে তাদের সেই বিষয়গুলো দেখাবো। আচ্ছা, আপনার কি মনে হয় এই কোর্সগুলো আসলে একটা মেয়ের কেন করা প্রয়োজন? আচ্ছা, আমার থেকে মনে হয় আমার যদি চিন্তা থাকে যে না আমি কোনো কাজ করব না বা হচ্ছে কোনো ফ্রিল্যান্সিং করব না, এটাও যদি আমার চিন্তাধারা থাকে সেক্ষেত্রেও হচ্ছে আমার একটা কোর্স করা উচিত। এতে করে হচ্ছে আমি একটা এক্সট্রা স্কিল গেইন করতেছি। কারণ আমি কিছু করি আর না করি, আমার যদি কোনো একটা স্কিল থেকে থাকে এটা আমার জন্য প্লাস পয়েন্ট। এতে করে আমি যে কোনো জায়গায় যখন যাব সেখানে কিন্তু সবাই আমাকে একটু আলাদাভাবে দেখবে, কারণ আমার একটা আলাদা স্কিল আছে। এছাড়াও হচ্ছে নিজেকে স্বাবলম্বী করার জন্য বা আমরা যারা হচ্ছে ঘরে থেকে কিছু করতে চাই তাদের জন্য কিন্তু হচ্ছে ডিজিটাল স্কিল একটা শেখা 100% উচিত। কারণ একটা ডিজিটাল স্কিল থাকলে আমরা নিজেরা ঘরে বসে চাইলে কিন্তু যে কোনো কিছু করতে পারবো। যেমন অনেকে কিন্তু হচ্ছে রান্নাবান্না করতে পারে অনেক ভালো, বা অন্যান্য ঘরের কাজগুলো অনেক ভালো করতে পারে, যেমন হাতের বিভিন্ন কাজ। তো তারা কি করবে? তারা যদি চায় নিজেরা কিছু একটা করার জন্য, তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না নিজেকে মানুষের কাছে পৌঁছানো। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে নিজেকে মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছে। সে কি করতেছে, তার কি সার্ভিস বা সে কি সেল করতেছে, তার প্রোডাক্টটা কিন্তু সে গ্লোবালি তুলে ধরতে পারতেছে। আর এই ডিজিটাল মার্কেটিং এটা এমন একটা জায়গা যার মাধ্যমে হচ্ছে আমরা চাইলেই পুরো বিশ্বের কাছে কিন্তু আমাদের নিজেদের সার্ভিস, তারপর নিজেদের প্রোডাক্ট এগুলোকে উপস্থাপন করতে পারি। আচ্ছা, আর এখানে মানে এই কন্টেন্ট ক্রিয়েশন যে কোর্সের কথাটা বললেন, এটা আসলে কেন করা প্রয়োজন? আমাদের হচ্ছে সবারই কিন্তু অনেক উইকনেস থাকে, তার মধ্যে একটা হচ্ছে যে আমরা ক্যামেরার সামনে কথা বলতে পারি না বা কোনো একজন মানুষের সামনে কথা বলতে পারি না বা কার সাথে কথা বলতে গেলে অনেক বেশি আনকমফোর্টেবল থাকি বা অনেক রকমের প্রবলেম থাকে। তো সেই কারণে আমরা যদি হচ্ছে কীভাবে কন্টেন্ট ক্রিয়েটর হবে এই কোর্সটা যদি করি, তো এখান থেকে আমরা শিখতে পারবো কীভাবে হচ্ছে কনফিডেন্টের সাথে কথা বলতে হয়, কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় এবং আমাদের যদি কোনো বিজনেস থেকে থাকে সেই বিজনেসটাকে আমরা কীভাবে অনলাইনে প্রেজেন্ট করব। তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট বা আমাদের যে সার্ভিসগুলো থাকে সেগুলো নিয়ে কীভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েট করব, সেই জিনিসগুলো কীভাবে হচ্ছে আমরা মানুষের সামনে প্রেজেন্ট করব, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়া হচ্ছে আমরা কীভাবে কারোর সামনে কথা বলবো,
প্রেজেন্টেশনটা দিব, ওই জিনিসগুলো সম্পর্কে আমরা এখান থেকে শিখতে পারবো। তাহলে বলা যায় যে সকল বিষয় নিয়ে একদম A থেকে Z সব বিষয় নিয়ে একটা ফুল ধারণা হচ্ছে আমরা মেয়েদেরকে দিতে যাচ্ছি এই ফিমেল ক্যাম্পেইনের মাধ্যমে। সো এখন তো আশেপাশে তাকালে হাজারো কন্টেন্ট ক্রিয়েটর আমরা দেখতে পাই, এখানে ম্যাক্সিমাম কিন্তু মেয়েদের পার্টিসিপেশনটাই বেশি, আর অনেকে ট্রাই করেও কিন্তু সাকসেসফুল হতে পারছে না। তাদের জন্য এই কোর্সটা করা কতটুকু প্রয়োজন? আচ্ছা, আমাদের আশেপাশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, কিন্তু আমরা যদি তাদের কন্টেন্টগুলো দেখি তারা কিন্তু সেভাবে প্রেজেন্ট করতে পারে না যেভাবে মানুষজন দেখতে পছন্দ করে, বা তাদের কোয়ালিটিগুলো খুব একটা ভালো থাকে না। তারা দেখা যায় বেশিরভাগই কোনো একটা রকম ভিডিও করলো, দিয়ে দিল, কিন্তু একটা ভিডিও করার জন্য যে আমাদের যেই জিনিসগুলো মাথায় রাখা উচিত ওই জিনিসটা আসলে কেউ মাথায় সেভাবে রাখে না। তো সেজন্য তারা যদি হচ্ছে এই কোর্সটা করে তাদের ওই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি লাভ হবে, যে কিভাবে তারা তাদের ভিডিওটাকে প্রেজেন্ট করবে, তাদের প্রোডাক্ট সার্ভিস বা তারা মানুষকে যেটা দেখাইতে চাচ্ছে সেটা কিভাবে প্রেজেন্ট করবে, সেই জিনিসগুলো তারা এখান থেকে ভালো জানতে পারবে এবং সেটা মানুষকে সেভাবে উপস্থাপন করতে পারবে মানুষ যেভাবে দেখতে চায়। আর এই যে কোর্সগুলো, এই সবগুলো কি মোবাইল ফোন দিয়ে করা পসিবল? হ্যাঁ, এই সবগুলো কোর্সই হচ্ছে মোবাইল দিয়ে করতে পারবে, কারণ আমাদের হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো আছে তা কিন্তু চাইলে 80%ই হচ্ছে ফোন থেকে করা পসিবল। কিন্তু আমরা যদি হচ্ছে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হবে, ইংলিশ কমিউনিকেশন, এই যে কোর্সগুলো আছে এগুলো কিন্তু চাইলে হচ্ছে সম্পূর্ণ ফোন থেকেই করা যাবে। আর ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কাজ আছে 20% বা 10% বলা যেতে পারে অ্যাডভান্স, সেগুলোর জন্য হচ্ছে ল্যাপটপ লাগবে। কিন্তু আমরা আমাদের কোর্সটাকে এমনভাবে সাজিয়েছি যে আমরা চাইলে সব কাজ ফোন থেকে করতে পারবো। আমি যদি আমার বোনের কথা বলি, সে হচ্ছে অনলাইনে বিজনেস করে, তার কিন্তু কোনো ল্যাপটপ নাই, সে হচ্ছে তার সম্পূর্ণ বিজনেসটা পরিচালনা করে মোবাইল ফোন থেকে। তার হচ্ছে প্রোডাক্টের জন্য পোস্টার ডিজাইন করা, সেটাও সে ফোন থেকে করে ক্যানভার মাধ্যমে। তারপর হচ্ছে তার প্রোডাক্টের জন্য কন্টেন্ট বানানো, ভিডিও বানানো, এই সব কিছু সে তার ফোন দিয়েই করে, এডিট করা এগুলো ফোন দিয়ে করে। ফেসবুক পেজ ম্যানেজমেন্ট বা কাস্টমারকে রিপ্লাই দেওয়া, এই সব কিছু সে তার ফোন থেকেই করে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের কোর্সটা আমরা এমনভাবে সাজিয়েছি যে কোনো কেউ চাইলে তার ফোন দিয়ে হচ্ছে আমাদের সম্পূর্ণ কোর্সগুলো করতে পারবে, এবং কোর্সের ক্লাসগুলোও তারা চাইলে ফোন থেকে করতে পারবে। আচ্ছা, আর যারা মনে করেন যে ক্লাস করতে পারবে না, লাইভ ক্লাস করতে পারবেন না, তারা কি করবে? তাদের জন্য হচ্ছে আমাদের ক্লাসগুলো রেকর্ডেড হিসেবে দিয়ে দেওয়া থাকবে। ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে তাদের ক্লাস রেকর্ডটা দিয়ে দিই। তো তারা চাইলে তাদের স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকেই হচ্ছে ক্লাসগুলো দেখতে পারবে যে কোনো সময়। আচ্ছা, আপনি যে বারবার এই যে অনলাইন সাপোর্ট এই বিষয়টাকে হাইলাইট করছেন, আমাদের এখান থেকে অনলাইন সাপোর্ট পাবে, অনলাইন সাপোর্টটা আসলে কী জিনিস? আচ্ছা, আমাদের এখান থেকে অনলাইন সাপোর্ট আমরা যেভাবে দিই, জুম সাপোর্ট, এখানে হচ্ছে একজন স্টুডেন্ট সে তার ড্যাশবোর্ডে গিয়ে হচ্ছে জুম লিঙ্কে ক্লিক করে হচ্ছে আমাদের সাপোর্টে আসলে আমরা যারা ট্রেনার আছি সে ডিরেক্টলি হচ্ছে আমাদের ট্রেনারদের সাথেই কিন্তু তার প্রবলেমটা নিয়ে কথা বলতে পারতেছে, এবং প্রয়োজনে তার স্ক্রিনটা শেয়ার করে সে আমাদেরকে দেখাইতে পারতেছে। সে যদি কাজটা কোনোভাবে করতে না পারে, আমরা হচ্ছে তার স্ক্রিনটা শেয়ারের মাধ্যমে আমরা তাদের কাজগুলো করে দিয়ে থাকি। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন সবার মাথায় আসে, সেটা হচ্ছে এই যে আমরা এতগুলো অপশন দিলাম এতগুলো কোর্সের, আমার জন্য কোন স্কিলটা বেস্ট? এই প্রশ্নের উত্তরটা কিভাবে দিবেন? এই জিনিসটা আমাদের আগে দেখতে হবে যে আমাদের কোন কাজটা করতে ভালো লাগতেছে, কোন কাজটা আমরা সারাদিন বসে থেকে করতে পারতেছি, কোনো বিরক্তি লাগতেছে না, আমাদের ওই স্কিলটাই উচিত চুজ করা। এছাড়াও হচ্ছে যেটা দেখা উচিত যে আমরা কোন কাজটা খুব সহজে করতে পারতেছি, কোন কাজটা আমাদের জন্য সহজ, বা এই মুহূর্তে আমার আশেপাশে যেই জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমি এখন কোন কাজটা করতে পারতেছি, সেই অনুযায়ী হচ্ছে আমাদের একটা স্কিল চুজ করা উচিত। আর এই কাজগুলো করার জন্য, কাজগুলো শেখার জন্য প্রতিদিন দৈনিক কত ঘন্টা সময় দিতে হবে? আমরা যদি প্রতিদিন হচ্ছে 2 থেকে 3 ঘন্টাও দিই, এটাও এনাফ। সময়ের বিষয়টা আসলে যার যার উপর ডিপেন্ড করে। কারোর ক্ষেত্রে আমরা যদি বলি যে কেউ হচ্ছে সারা দিন রাত পড়াশোনা করে হচ্ছে পরীক্ষায় ফার্স্ট হইতে পারে না, আবার কেউ দেখা যায় 1 ঘন্টা পরেও পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই জিনিসটা সম্পূর্ণ আমাদের উপর, যে আমরা যে জিনিসটা শিখতেছি বা করতেছি সেটা কত দ্রুত আমরা ক্যাপচার করতে পারতেছি, আমাদের ব্রেইনে কত দ্রুত সেটা শিখতে পারতেছে বা সেই জিনিসটা বুঝতে পারতেছে। তো সাধারণত 2 থেকে 3 ঘন্টা হচ্ছে আমরা যে কোনো বিষয়ের উপর যদি ডেডিকেটলি আমরা হচ্ছে চেষ্টা করতে থাকি, প্রতিদিন সময় দিই, তাহলে অবশ্যই আমরা হচ্ছে ওই বিষয়টার উপর সাকসেস হব। আচ্ছা, যারা ইংরেজি পারে না তারাও কি এই কোর্সটা করতে পারবে? যারা ইংরেজি পারে না তারাও অবশ্যই কোর্সটা করতে পারবে, কিন্তু তাদের জন্য হচ্ছে আমাদের আলাদা ইংলিশ কমিউনিকেশন কোর্স আছে। তো তারা চাইলে হচ্ছে ওই কোর্সটা করতে পারবে, এবং ওই কোর্স থেকে তারা শিখতে পারবে যে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়, কীভাবে ইংরেজিতে ইমেল লিখতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে তারা আইডিয়া পেয়ে যাবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে তাদের ইংরেজি না জানাটার কোনো প্রবলেম থাকতেছে না। তার মানে কি আসলে এই সেক্টরে কাজ করতে গেলে ইংলিশ জানাটা প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই ইংরেজি জানাটা খুবই প্রয়োজন, কারণ আমরা যদি হচ্ছে মানুষের সাথে কথা বলা এই বিষয়টা বাদ দিলাম, আমরা হচ্ছে ফোনের যদি কোনো একটা কাজও করতে যাই সেটাও কিন্তু ইংরেজিতেই থাকতেছে। তো সেক্ষেত্রে আমাদের ইংরেজিটা অবশ্যই জানতে হবে।
আচ্ছা, এই যে ফিমেল কমিউনিটি এসআর ড্রিম আইটির যে গ্রুপটা তৈরি করা হচ্ছে, সো এই যে গ্রুপটা, এই গ্রুপের কাজ কি আসলে? এই গ্রুপের মেইন যে কাজ সেটা হচ্ছে যে এখানে মেয়েরাই মেয়েদের সাপোর্ট করবে, সেটা হোক তার বিজনেসের ক্ষেত্রে বা সে কোনো একটা কাজ বুঝতেছে না বা যেটাই হোক না কেন, এটা মেয়েরাই মেয়েদেরকে সাপোর্ট করবে তার বিজনেস গ্রো করার ক্ষেত্রে, বা সে কোনো কাজ না বুঝলে সেই কাজে কীভাবে করবে সেটা নিয়ে তাকে হেল্প করবে। যারা পর্দা করে তারা পর্দার মধ্যে থেকে কি ফ্রিল্যান্সিং বা এই যে কোর্সগুলো ফিমেল ক্যাম্পেইনে লঞ্চ করা হচ্ছে এই কোর্সগুলো করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই। যারা হচ্ছে পর্দা করে তাদের কিন্তু ঘর থেকে বাইরে যাইতে হচ্ছে না, তারা ঘরে বসেই অনলাইনে তাদের ফোন বা ল্যাপটপ যেই ডিভাইসটাই তাদের কাছে আছে না কেন সেটা দিয়ে তারা চাইলে কিন্তু অনলাইনে হচ্ছে ক্লাসগুলো করতে পারবে, এবং তাদের ক্লাসটাও কিন্তু একজন ফিমেল ট্রেনারই নিবে। তো এতে করে হচ্ছে তাদের যে পর্দার যে বিষয়গুলো থাকতেছে ওইটা নিয়ে কোনো প্রবলেম থাকতেছে না, এবং ক্লাসও যে করবে ওইখানে কিন্তু ক্যামেরা অন করতে হচ্ছে না, ক্যামেরাটা তারা অফ করেই করতে পারবে। আচ্ছা, বলা যায় যে সম্পূর্ণ পর্দার আড়ালে থেকে তারা হচ্ছে এই ক্লাসগুলো করতে পারবে। তাহলে কি যারা আসলে ক্লাস করার পর কাজ করবে তারাও কি পর্দার আড়ালে থেকে কাজগুলো করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই তারা পর্দার আড়ালে থেকেই কাজ করতে পারবে, কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং এইটা এমন একটা বিষয় যেখানে হচ্ছে ক্লায়েন্ট কখনো দেখে না যে তার কাজটা কে করতেছে, ছেলে করতেছে না মেয়ে করতেছে। তাদের মেইন যে বিষয়টা থাকে যে তার কাজটা প্রপারলি হয়েছে কিনা বা তার কাজটা সে ঠিকভাবে ডেলিভারি দিতে পারছে কিনা, এটাই তাদের মেইন বিষয় থাকে। তো সেক্ষেত্রে তাদের কাজটা ছেলে ডেলিভারি দিক বা মেয়ে ডেলিভারি দিক ওইটা নিয়ে তাদের কোনো বিষয় নেই। তো এক্ষেত্রে মেয়েরা হচ্ছে ঘরে বসে কাজ করতে পারবে গ্লোবালি। আচ্ছা, আপনি তো এত অল্প বয়সে একজন দক্ষ ফ্রিল্যান্সার, সাপোর্ট ট্রেনার, উদ্যোক্তা, তো আপনার বয়সী যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যারা মেয়ে আছেন স্পেশালি তাদের উদ্দেশ্যে, আপনি তো সিলেট থাকেন, ঢাকার বাইরে থাকেন, ঢাকার বাইরে থেকে এত অল্প বয়সে আপনি এত কিছু করে ফেলছেন, একজন সাকসেসফুল উমেন আপনি, আপনার থেকে কি শিক্ষা তারা নিতে পারে? আচ্ছা, আমি হচ্ছে তাদের উদ্দেশ্যে এই জিনিসটা বলতে চাই যে তারা শুধুমাত্র পড়ালেখা করলো বা হচ্ছে পড়ালেখা কমপ্লিট করে গিয়ে একটা চাকরি করবে ওই জিনিসটা মাথায় না রেখে তারা যদি তাদের পড়ালেখা চলাকালীন অবস্থাতেই একটা কিছু করা শুরু করে দেয়, সেটা হইতে পারে ফ্রিল্যান্সিং বা বিজনেস বা সে যেটাতে ভালো সেই জিনিসটা নিয়ে যদি কিছু একটা শুরু করে, সে অবশ্যই তার যখন পড়ালেখা কমপ্লিট হবে একটা ভালো পজিশনে গিয়ে পৌঁছাবে। কারণ আমাদের বেশিরভাগ সবার মাইন্ডসেটে এরকম থাকে যে আমি পড়ালেখা কমপ্লিট করলাম, তখন তারপরে গিয়ে হচ্ছে জব করবো। তো পড়ালেখা কমপ্লিট করতে করতেই তো দেখা যায় আমাদের 27-28 বছর শেষ হয়ে যায়। তো এরপরে আবার জবের জন্য, তো জবের জন্য যখন সে ঘুরতে থাকে, এখন বর্তমানে বাংলাদেশে জবের যে মার্কেট ওইখানে কিন্তু জব পাওয়া খুবই ডিফিকাল্ট। তার কারণ কি? কারণ হচ্ছে যে সবাই তো পড়াশোনা কমপ্লিট করতেছে ঠিকই, কিন্তু ওইরকম প্রপার স্কিল পার্সন পাওয়া যাইতেছে না। ওইখানে মেইন প্রবলেমটা এইটাই। এখন আমরা যদি হচ্ছে পড়াশোনা চলাকালীন অবস্থা থেকে কোনো একটা স্কিল শেখা শুরু করি এবং সেটা নিয়ে যদি আমরা কাজ করতে থাকি, আমরা কিন্তু চাইলে পড়াশোনা কমপ্লিট করে একটা ভালো জায়গায় জবও করতে পারবো, অথবা আমরা যদি জব করতে না চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারবো বা অনলাইনে বিজনেসও করতে পারবো। আচ্ছা, যারা ফিমেল ক্যাম্পেইনে এনরোল করবে তাদের মধ্য থেকে এই যে স্কলারশিপ দেওয়া হবে 3 লক্ষ টাকার স্কলারশিপ, সেটাকে হচ্ছে কিভাবে এই জিনিসটাকে সিলেক্ট করা হবে, কাদেরকে স্কলারশিপ দেওয়া হবে? এটা হচ্ছে আমাদের যে সকল স্টুডেন্টরা রেগুলার হচ্ছে ক্লাস করবে, হোমওয়ার্ক করবে, এবং আমরা যে তাদের একটা এক্সাম নিব, ক্লাসের উপর বেস করে যে এক্সামটা নেওয়া হবে, সেখানে যদি তারা ভালো মার্ক পায় এবং আমাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকবে সেগুলো যদি হচ্ছে তারা সঠিকভাবে ফুলফিল করতে পারে, তাহলে তারা হচ্ছে অবশ্যই 3 লাখ টাকার স্কলারশিপটা পাবে। এখন এই এক্সামটা তারা কিভাবে দিবে, কোথায় দিবে? এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের স্টুডেন্ট ড্যাশবোর্ডেই তারা হচ্ছে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যেদিন তাদের এক্সাম হবে তখন একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়, তারা চাইলেই হচ্ছে ওইখানে গিয়ে এক্সামটা দিতে পারবে। আচ্ছা, সো আমাদের অ্যাসাইনমেন্টের ড্যাশবোর্ড আসলে এখন এত বেশি আধুনিক হয়ে গিয়েছে, যে এত বেশি আপডেটেড হচ্ছে দিনের পর দিন, যে আমরা এখন স্টুডেন্টরা ঘরে বসে ক্লাসের পাশাপাশি তারা ড্যাশবোর্ড থেকে হচ্ছে পরীক্ষাও দিতে পারছে। আচ্ছা, সো আমরা আমাদের আজকের সেশনের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। সো লাস্টলি সবার উদ্দেশ্যে, যারা একদম নতুন আছেন, যারা আপনাকে দেখে ইন্সপায়ার হয়, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমার মতে আমাদের প্রতিটা মেয়েরই কিছু না কিছু করা উচিত, এবং নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য না হলেও নিজের পরিবার, আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন, তাদের জন্য যাতে আমরা কিছু করতে পারি সেই চিন্তাধারা থেকে হলেও আমাদের হচ্ছে কিছু একটা করা উচিত। সেই মনোভাবটা আমাদের রাখতে হবে, যাতে আমরা কিছু একটা করে শুধুমাত্র নিজের উপকার না, আশেপাশে যারা আছে তাদের যাতে উপকার করতে পারি, এবং আমরা যে কিছু একটা করতেছি সেটা যাতে আমাদের আশেপাশে মানুষেরও কাজে লাগে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত সুন্দর একটা সেশন কন্টিনিউ করার জন্য। আমরাও আজকে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। সো আমরা এতক্ষণ ওয়াসিকা রহমানের স্টোরি শুনলাম। উনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার, উনি একজন সফল উদ্যোক্তা, উনি একজন ট্রেনার। এর
এই এত অল্প বয়সে মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে উনি নিজেকে এই পর্যন্ত নিয়ে এসেছে। চিন্তা করে দেখেন, উনি যদি অপেক্ষা করতো ওনার গ্র্যাজুয়েশন শেষ হবে তারপর তার জার্নিটা শুরু করবে, তাহলে কি সে এই পর্যায়ে আসতে পারতো? না। আজকে ওয়াসিকা রহমান কিন্তু অনেক নারীর জীবনে অনুপ্রেরণা যোগায়, তাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়। সো দেখা হবে ওয়াসিকা রহমান এবং আমার সাথে আমাদের ফিমেল ফ্রিল্যান্সিং ক্যাম্পেইনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।